সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটার্স গিল্ড আয়োজিত প্রতি শনিবারের নিয়মিত গোল টেবিল আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোজাম্মেল বাবু। আজকে আমাদের 91তম পর্ব। আজকে আমরা আলোচনা করতে চাই মূলত স্টেট অফ বাংলাদেশ, মানে এটা বাংলা করেছি আমরা, কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ, রাজনীতি, অর্থনীতি, ভূ রাজনীতি, শিরোনামে এরকমই আছে। তবে পরিবেশের কনসার্নটা ওখানে যোগ করা দরকার, কেন দেশে তাপপ্রবাহ চলছে। তো এই মিলিয়ে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আলোচনা করবার জন্য বিভিন্ন শ্রেণীর পেশার বিশেষজ্ঞ মানুষজন আমাদের সঙ্গে আছেন। আমি আমার অতিথিদের প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, সিনিয়র ফেলো সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং তার অন্যান্য আরও পরিচয় রয়েছে। তারপরে রয়েছে খুশি কবির, মানবাধিকার ও উন্নয়ন কর্মী, ডক্টর আহসানুল মনসুর, অর্থনীতি, সম্প্রতি রাজনীতিও যোগ করা যায়, অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনি গত 2-3 দিন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঠিক আছে, তাহলে রাজনৈতিক অর্থনীতিবিদ ডক্টর আহসানুল মনসুর। তারপরে ফারুক ফয়সাল, উনিও অনেক সংস্থার সঙ্গেই কাজ করেছেন, আন্তর্জাতিক এবং দেশীয়, নির্বাহী পরিচালক, আইন সালিশ কেন্দ্র হিসেবে এখন কাজ করছেন, এবং মানবাধিকার কর্মীও নিশ্চয়ই। ডক্টর হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি এবং রাষ্ট্রদূত। তারপরে রয়েছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক চেয়ারম্যান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। তারপরে রয়েছেন অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে রয়েছেন আমাদের এডিটার্স গিল্ডের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম। আমরা যদি এই সময়টাকে একটু ধরতে চাই, প্রতি সপ্তাহে এইটাই আমাদের ইচ্ছা থাকে যে এই সময়টাকে যদি আমরা ধরতে পারি, কোথায় কি চলছে। একদিকে মানে এই সপ্তাহে যদি আমরা ধরি, এই সপ্তাহের মানে টেবিল টক যা আলোচনা যেগুলি ছিল, মূলত ডোনাল্ড লুর বাংলাদেশ ভিজিট, যেটা ঠান্ডা লু হাওয়া হিসেবে অনেকে আখ্যায়িত করেছেন। এবার লু হাওয়ায় তেমন উত্তাপ ছিল না। অন্যদিকে বাংলাদেশের রিজার্ভ ইজ মানে ডিপ্লিটিং লাইক এনিথিং, এবং আমাদের ইকোনমির শ্রিঙ্ক করতে যাচ্ছে। এটা IMF ধরে নিয়েই আমাদের মিনিমাম রিজার্ভের পরিমাণও $15 বিলিয়ন নিচে নামিয়ে দিয়েছে। সুতরাং তারা যদি 3 মাসের আমদানি খরচের কথা যদি থাম রুলে ধরি, তাহলে এটা আমাদের ইকোনমিকে তারা $7 বিলিয়ন ইম্পোর্ট ইকোনমিক থেকে $5 বিলিয়ন গত 1 বছর হয়েছে, তারও নিচে মেনে নিয়েছে, অথবা আশঙ্কা করছে, অথবা হতে যাচ্ছে। এরকম একটা অবস্থা। বাজারে অর্থনৈতিক ইনফ্লেশন নিয়ন্ত্রণে নেই। ব্যাংক মার্জারের নামে কি বালখিল্য, অনাচার, কি বলবো আমি জানি না। এবং রাজনীতিতে বড় বড় দলগুলি তাদের নিজস্ব দলের উপর যে কন্ট্রোল সম্পূর্ণ হারিয়েছে বলে মনে হলো। আওয়ামী লীগ তার আত্মীয়দের, বড় বড় নেতাদের আত্মীয়দের উপজেলা নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা সত্ত্বেও কেউ তেমন কথা শুনেনি। বিএনপি তাদেরকে নির্বাচনের বাইরে থাকতে বলা হলো, একজনও কথা শুনেনি। 172 জনকে তারা বহিষ্কার করেছে। এইরকম একটা আবহাওয়ায় আমি সাক্ষাৎ ভাই আপনাকে দিয়ে শুরু না করে, ইকোনমি যেহেতু রেইনিং, আমি আহসান মনসুর ভাইকে দিয়ে শুরু করব নাকি ডোনাল্ড লু সাহেবকে দিয়ে শুরু করবো? আমি তাহলে ডোনাল্ড লু সাহেবকে দিয়ে শুরু করি। আমার বন্ধু অনেকেই যারা গতবার গরম লুর দাওয়াত পেয়েছিল, ঠান্ডা লুর দাওয়াত না পেয়ে অনেকে কষ্ট আছে। আপনি গরম লুর দাওয়াতে ছিলেন? এই ঠান্ডা লুর দাওয়াতে? আপনি ঠান্ডা লুর দাওয়াতে, ঠান্ডা লুর দাওয়াতে। এই যে এটাকে কি আপনি শিফট দেখেন, নাকি কৌশল পরিবর্তন, নাকি আরো কথা আছে? আরো কথা হচ্ছে মানে বাংলাদেশ চীন দিকে ঝুঁকে যেতে পারে। এটা স্যার আহসানুল মনসুরের কাছে জানবো। বাজেটারি সাপোর্টের $5 বিলিয়ন কথা বাজারে আসছে। সব মিলিয়ে বাংলাদেশকে চীনের দিকে যাতে চলে না যায়। আর ভারত যেহেতু নিজেকে নিয়ে একটু ব্যস্ত, আমেরিকা খেলতে আসছে, কিভাবে দেখেন আপনি? আমি যেভাবে দেখি সেটা হলো, কূটনীতি সব সরবে হয় তা নয়।
কিছু কিছু কূটনীতি আছে, নীরবেও হয়, ঠিক আছে। এখন ডোনাল্ড লুর এই হঠাৎই আসা এবং এত তাড়াতাড়ি আসা নির্বাচনের পরপর, বেশি মাস তো যায়নি, এবং আগের যেসব কথা মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে সেসব কথা একটা উল্লেখ না করা, এটা লক্ষণীয়। কিন্তু তার মানে এই নয় যে যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় না, কেন ডোনাল্ড লু যত কথা বলেছেন তার মধ্যে ফুচকা খাওয়ার কথা বলতে পারেন, ক্রিকেট খেলার কথা বলতে পারেন, কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু একটা কথা বলেননি। এখন এইটিও একটা কথা বলেছে যে বাংলাদেশে আমরা একটা অহিংস নির্বাচন দেখতে চেয়েছিলাম, মানে যাতে রাজনৈতিক পরিস্থিতি অহিংস থাকে, এইখানে তার দেখতে চেয়েছিলাম। এটা টোনটা অনেকটা এই 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 ফ্রন্টে আমরা স্যাটিসফাইড, সহিংস হয়নি। আমি তা মনে করি না। আমি মনে করি যে তাদের যে অবস্থান ছিল সেই অবস্থানে তারা এখনো আছে, মানে একদম 1971-এর অবস্থান না, 1971 না, এই বছরের জানুয়ারি মাসের আগে যে অবস্থান ছিল সেখানে আছে বলে আমার মনে হয়। কিন্তু যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে কোনো রাষ্ট্রই, বিদেশি শক্তিধর বলেন অশক্তিধর বলেন, তাদের নিজেদের স্বার্থের বাইরে কিছু দেখে না। বাংলাদেশের কোনো উন্নতি ওরা এসে করে দেবে, অথবা বাংলাদেশের কোনো রাজনৈতিক পরিবর্তন ওরা করে দেবে, এটা যারা মনে করে তারা একটা বোকার স্বর্গে বাস করে সাধারণত। এবং আমি এইটা থেকে এইটাই শিখেছি অথবা দেখেছি যে যেটা হলো যে ওরা অনেক আগে থেকে শুরু করে এবং অনেক দূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করে, সেটাই। কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, সেটা সরকারি হোক বিরোধী দল হোক যারাই হোক, যদি আশা করে থাকে যে কেউ এসে উল্টায় দিয়ে যাবে অথবা কেউ এসে গুছায় দিয়ে যাবে, তা কিন্তু হবে না। ডোনাল্ড লুর এই সফর সেটাই প্রমাণ করে, তাদের স্বার্থ তারা দেখার চেষ্টা করছে, আমার এইটাই অনুধাবন। তারা তো তাদের স্বার্থ দেখে, কিন্তু এই 180 ডিগ্রি পরিবর্তন অ্যাটলিস্ট কমিউনিকেশনে, ভাষায়, এটা কি আপনি তো বলেছেন লক্ষণীয়, মানে এটা কি মানে লক্ষণীয় তো একটা খুবই সফট শব্দ, এটা কেমন না একটু স্বার্থ জড়িত থাকলে যে কথা আমি বলার চেষ্টা করি। এখন কি স্বার্থ আসলো যে তাকে চুপ করে দিল? আপনি চীনের কথা বললেন একটু আগে, সেটা নিয়ে চিন্তার কথা আছে, চীনের কথা, ভারতের কথা নিয়েও চিন্তার কথা আছে। ভারতের নির্বাচনে কি হবে না হবে শেষ পর্যন্ত আমরা ঠিক পরিষ্কার, সেই জন্য এই সময়টা একটু। এবং আরেকটা যে বাংলাদেশের অবস্থান, যে সরকারি ক্ষমতায় থাক, দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে, ভূ রাজনীতিতে একটা অবস্থানে বাংলাদেশ যে এসেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এইটা ডোনাল্ড লুর এই সফর সেটাই প্রমাণ করে। মানে অনেকে বিশ্লেষকরা বলেন যে ডোনাল্ড লুর এই সফরটা মার্ক টাইম, মানে স্থিত অবস্থা। ওনার যেহেতু ভারতের নির্বাচন, বাংলাদেশের চীনের প্রধানমন্ত্রী চীন সফর, এখানকার অর্থনীতির ট্রানজিশন সব দেখতে চান, এরকমই একটা অনেকে মনে করছেন। 2 দিনে সব দেখা সম্ভব বলে আমার মনে হয় না। ওরা নানাভাবে যে পজিশনটা নিয়েছেন এটা হচ্ছে ওয়েট এন্ড সি, এইটাই ওয়েট এন্ড সি। ডক্টর আসাহিদ মনসুর, মানে অর্থনীতি তো আসলে মানে সব রোল প্লে করে। এই যা কিছু রাজনীতি কিংবা অন্যান্য ক্ষেত্রে ঘটে, যদি অর্থনীতি ভালো থাকে তাহলে এগুলি গায়ে লাগে না। আর গত 15 বছর মানে এটাই বাংলাদেশের অর্থনীতি ওয়াজ বুমিং। এখন অন্য কোনো কিছু দিয়েই সরকার কিংবা কাউকে কাবু করা যায়নি। এখন তো সেই মূল জায়গাটাই একটু হুমকির মুখে। আপনি পলিটিক্যাল ইকোনমিক অবস্থাটাকে এখন কিভাবে দেখেন? না, আমাদের যে সমস্যাটা সেটা অনেকেই প্রথমে ভেবেছিল যেটা ক্ষণস্থায়ী হবে, হয়তো 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু সেই রকমের সমস্যা এখন মনে হচ্ছে না। এটা আরেকটু দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে যে ইন্ডিকেটরসগুলোকে আমরা প্রথমে ফোকাস করেছিলাম, মূল্যস্ফীতি, এটা কি কমেছে না কমে নাই, রিজার্ভ কমা কি বন্ধ হয়েছে না বন্ধ হয়নি, এটা বাড়ার কোনো লক্ষণ এখন পর্যন্ত আমরা দেখিনি। প্রত্যেকবারই IMF আসছে আবার রিজার্ভ টার্গেটকে কমিয়ে দিচ্ছে, মানে ডাউনওয়ার্ড রিভিশন করছে, যেটা আমাদের জন্য ভালো না। আমাদের জন্য আপওয়ার্ড রিভিশন দরকার ছিল। আমাদের সরকারের সক্ষমতা অনেকখানি কমে গেছে, যে কারণে এবছরের বাজেট সরকারি মোটামুটি, মানে প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা বাজেট আকার বেশি বড় করবো না, আমরা একটা সংকোচনমূলক অর্থনীতির দিকে যাচ্ছি।
আমাদের স্টেবিলাইজেশন, যেখানে এখানে আমি বারবারই বলেছি যে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত স্টেবিলাইজেশন, সেটাকে না করে আমরা সামনের দিকে যেতে পারবো না। কাজে লেটস ফোকাস অন দ্যাট পার্ট। সেটা করতে গেলে আমাকে এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করতেই হবে, ইন্টারেস্ট রেটকে ছেড়ে দিতেই হবে, আমরা যেটা সবসময় বলি। কিন্তু ছেড়ে এখন দেওয়া হয়েছে না 6-9 থেকে ছেড়ে দিয়ে আবার তো সেদিন দেখলাম 14-এর উপরে যাওয়া যাবে না। হ্যাঁ, সেটাতে আমি আসছিলাম যে আমরা ছেড়েও ছাড়ি না, ছেড়েও ছাড়ি। আমরা এতই ভালোবাসি আটকিয়ে রাখতে জিনিসটাকে যে প্রথমে 6-9 ছাড়লাম, তারপরে বললাম স্মার্ট করব। তো স্মার্ট 3 মাস করার পরে স্মার্টকে দিলাম ছেড়ে। কারণ ওই একটা সিস্টেমকে আমরা বিশ্বাস করি না, আমরা মনে করি যে আমাকে কন্ট্রোলে রাখতে হবে। ঠিক আছে, বাজারে ভিত্তিক করা হলো আইএমএফের চাপে পড়ে, সেটাই সঠিক ছিল প্রথমেই। স্মার্ট ওয়াজ নট সো স্মার্ট, আমরা সবসময় বলতাম। তো এখন এটাকে করার পরেই যে জিনিসটা হয়েছে, আমি মনে করি যে এটাকে বাজার ভিত্তিক করাটা খুবই ভালো সিদ্ধান্ত, এক্সচেঞ্জ রেটকে ছেড়ে দেওয়াটাও খুবই ভালো সিদ্ধান্ত, এবং ক্রলিং পেগি বলি বা ম্যানেজ ফ্লোটই বলি, এটাকে সাপোর্ট দিতে হবে এই ইন্টারেস্ট রেটকে দিয়েই। এখন যে জিনিসটা হচ্ছে যে এই দুটো ক্রিটিক্যাল এলিমেন্টকে সাপোর্ট ক্রলিং পেগটা একটু দর্শকদের জন্য, এটা একটা ব্যান্ডের মধ্যে উঠানো, হ্যাঁ। সম্পূর্ণ ছেড়ে দেওয়া নয়। না, সম্পূর্ণ ছেড়ে দেওয়া নয়, ম্যানেজ ফ্লোট, আমি সেই জন্য বললাম ইটস এ ভার্সন অফ ম্যানেজ ফ্লোট। এখানে যেটা করতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক সেটা হচ্ছে যে একটা সেন্ট্রাল রেট থাকবে, সেটা বর্তমানে 17 টাকা, 117। আর সেন্ট্রাল রেটের আশেপাশে তারা একটা ব্যান্ড রাখবে, সেটা অফিসিয়ালি তারা বলে নাই। ব্যান্ডটা কত? হ্যাঁ, $3 এদিক সেদিক না কয় ডলার? আনঅফিসিয়ালি বলছে হ্যাঁ, আনঅফিসিয়ালি 1 টাকা 1.5 টাকার মধ্যে আছে এটা, কিন্তু অফিসিয়ালি এটা বলা হয়নি। কাজে এটাকে নিয়ে একটু স্পেকুলেশন আছে। যাই হোক, আমি ধরে নিলাম 1 টাকাই বর্তমানে। তো তার মানে 118 আর 116 এর মধ্যে যদি থাকে ইন্টারফেয়ার করবে না বাংলাদেশ ব্যাংক। এর উপরে গেলে পরে বাংলাদেশ ব্যাংক ডলার ছাড়বে বাজারে, আর নিচে গেলে পরে বাংলাদেশ ব্যাংক ডলার কিনবে বাজার থেকে টু ব্রিং দ্যাট রেট আপ। দ্যাট ইজ দ্য ম্যানেজিং। বাজারে তো এখনো 122-23। বাজারে এটা না, এটা আমি বলছি ইন্টার ব্যাংক মার্কেটে। ইন্টার ব্যাংক এখন ইন্টার ব্যাংক মার্কেটের সাথে আমাদের সবসময় কার্ভ মার্কেটে 1-2 টাকা ডিফারেন্স। কয়েক টাকা তফাৎ থাকে, 2-3 টাকা পর্যন্ত তফাৎ থাকাটা খুবই স্বাভাবিক। এটার মূল কারণটা হচ্ছে আমাদের তো ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি নাই, আমরা তো টাকা চাইলে দেশে বিদেশে নিয়ে যেতে পারি না। কাজেই দ্যাট ক্রিয়েটস এ ডিস্টোরশন, এবং সেই ডিস্টোরশনের কারণে কিছুটা প্রিমিয়াম থাকবে ওই বাজারে। সেটা নিয়ে আমরা অত চিন্তিত না, ওটা আমাদের আগেও ছিল, এখনো থাকুক। যেটা নিয়ে আমি একটু বলবো সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকই আবার সরকারি আমরা আবার এটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছি স্প্রেডটা। কেন? আমরা এখানে 2.5% ইনসেন্টিভ দিচ্ছি, তাই 117 সাথে 2.5% দিলে কিন্তু 120 হয়ে গেল। তাহলে কিন্তু কার মার্কেটের রেটের সমান হয়ে গেছে। সাথে আবার ব্যাংকদের বলছি তোমরা 2.5% দাও, তাহলে কিন্তু 123 আমি করে দিচ্ছি। আমি যদি 123 করে দিই তাহলে কার মার্কেট কি করে এটা কাছে আসবে? কাজে আমার রিকমেন্ডেশন স্ট্রংলি টু বাংলাদেশ ব্যাংক, টেক আউট দ্য ইনসেন্টিভ। ইনসেন্টিভের কোনো দরকার নেই, আমরা যথেষ্ট ইনসেন্টিভ দিচ্ছি। ইনসেন্টিভ দিয়ে আসলে লাভ হয় কোনো লাভ হয় না, এটা কারো কারো পকেটে যায়। কোনো মহল যারা দুবাই থেকে এটাকে কন্ট্রোল করে তাদের পকেটে যায়, এবং তাদের রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে আছে সরকারের মধ্যে, তারা 10 অলিগারের 1 অলিগার নাকি 2.5% পরামর্শ সরকারকে দিয়ে সরকারকে এত খুশি করেছিল যে সে একের পর এক সবকিছু পাওয়া শুরু করছিল। এখন তাকে যে ধরা যায় না, ভাই কি লাভ হইলো 2.5%? কোনো লাভ হয়নি, না, অলিগার 10 জন, কোনো লাভ হওয়ার কথাও না। এবং অযথা সরকার 5,500 কোটি টাকা এখানে দিচ্ছে, এবং এটা কতিপয় পকেটে যাচ্ছে। তো এটা নিয়ে অযথা মানে এটা আমাদের মার্কেটকে ডিস্টোর করছে। আমি যেটা বলছি যে সরকারই এটাকে 122-এ নিয়ে যাচ্ছে, তাহলে বাজারে 122 থাকবে না কেন? এটাকে সরকার উঠিয়ে দিক, 117ই থাকুক, তার সাথে 2-3 টাকা এদিক সেদিক থাকবে বিকজ অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট নন কনভার্টিবিলিটি, এটার কারণে। তো যাই হোক, আমি মনে করি যে এই পলিসিটাকে যদি নির্মোহভাবে সত্যি সত্যি বাস্তবায়ন করা হয়, এক্সচেঞ্জ রেটকে আমি মনে করি যে 117, 118, 119-এর মধ্যেই থাকবে ভালো আপাতত আমার ধারণা। আর এই মার্জার সম্পর্কে একটু বলবেন? আসছি আমি। এক্সচেঞ্জ রেটটা যদি স্টেবিলাইজড হয় তাহলে ইনফ্লেশন আস্তে আস্তে কমে আসবে আমাদের, এবং ইন্টারেস্ট রেটটা বাড়লে মনিটারি টাইটেনিংটা প্রচুর হবে। আরেকটা জিনিস বাংলাদেশ ব্যাংকে করতে হবে, এই যে পেছন দরজা দিয়ে যে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংকগুলোকে, অমুকদেরকে ব্যাপকভাবে, এটা কিন্তু হাজার হাজার কোটি টাকা করে প্রত্যেকটা ব্যাংকে দেওয়া হচ্ছে। আমার ব্যাংকের সংখ্যা তো কম নয়, মাশাআল্লাহ 61টা। তো হাজার হাজার কোটি টাকা প্রতি ব্যাংকে দিলে পরে এটা অনেক টাকা হয়ে যায়। তো এটা বন্ধ করতে হবে। এটা না বন্ধ করলে কিন্তু আমি কিন্তু ছিদ্রি রেখে দিলাম পাতিলের মধ্যে, পাতিলের ওখানে। এটা বন্ধ করলে ব্যাংকগুলি যদি পড়ে যায় তাহলে অনিশ্চয়তা। ব্যাংকগুলোকে বলতে হবে তোমার টাকা দিয়ে তোমাকে চলতে হবে ভাই, আর একেবারেই যদি বন্ধ হয়ে যায় তখন আমি তোমাকে টেক ওভার করে নেব।
বিদেশে যেটা করা হয়। টেক ওভার, বাট নট দিস কাইন্ড অফ মার্জার। মার্জার ইজ এ টেক ওভার, দুটো একই জিনিসের কথা। টেক ওভার করে মার্জ করে দেওয়া হয়। আমেরিকাতে গত সপ্তাহে একটা ছোট ব্যাংকে ওভারনাইট একদিনের মধ্যে টেক ওভার করা হলো, টেক ওভার করে আরেক ব্যাংকে ম্যানেজমেন্টের জন্য দেওয়া হলো। কিন্তু এখনকার মার্জার আমাদের নিয়ে যেটা সমস্যাটা হলো, এটা হচ্ছে একটা ক্রেডিবল ওয়েতে আমরা এটা করছি না। ক্রেডিবল ওয়েটা কি? আমি বললাম যে 10টা ব্যাংক দুর্বল ব্যাংককে আমরা করবো। হু আর দোজ 10? এখন পর্যন্ত 5টাকে আমরা জানি, বাকি 5টা জানি না। হ্যাঁ, সেটা একটা অবজেক্টিভ ক্রাইটেরিয়া থাকবে যে এই কারণে তোমাদেরকে আমরা 10টা ব্যাংকে আমরা দুর্বল বলবো। এটা 20টা না কেন, সেটা তো প্রশ্ন উঠতে পারে। 20টা তো দুর্বল আছে, এখন 20টা না কেন, সেটাও একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা জব হয়নি। 2 নম্বর হলো কে শক্তিশালী ব্যাংক। এখন এক্সিম ব্যাংকে যদি শক্তিশালী ব্যাংক বলা হয় তাহলে অনেকে আপত্তি করবেন, আমিও আপত্তি করব। ক্রাইটেরিয়াতে মিশবে না। শক্তিশালী ব্যাংকেরও একটা ডেফিনেশন থাকতে হবে যে তার সাথে না হলে পরে আমি তার সাথে ম্যারেজ কনভেন্সে যাব না। আমি কেন মার্জিংয়ে যাবো তার সাথে? যে একটা দুর্বলের সাথে দুর্বলকে দিয়ে তো আমি শূন্যের সাথে শূন্য অ্যাড করতে যাব না। সেই জিনিসটাকে ক্লারিফাই করা দরকার। 3 নম্বর যে জিনিসটা আসছে, একটা লাইট ওয়েট কথা একটা ছোট শূন্যের সাথে শূন্য অ্যাড করলে তো শূন্যই থাকে। স্টেবিলিটি ইজ এনশিওরড। স্টেবিলিটি এনশিওরটা দুর্বলতাই থাকবে। দুর্বলতাই থাকবে, শক্তিশালী হবে না। যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে 3 নম্বর ইস্যু হচ্ছে যে একটা ব্যাংক, ধরুন পদ্মা ব্যাংকের কথাই ধরলাম। পদ্মা ব্যাংকের নেট হোলটা কত, মানে গর্তটা কত বড়, কত টাকা ঢালতে হবে এখানে সরকারকে? এটা কি 2000 কোটি, 3000 কোটি, 5000 কোটি? আমরা জানি না। তাহলে তাকে যে টেক ওভার করবে তার সাথে নেগোসিয়েশনটা কিভাবে হবে? সে কেন এটা? যেমন আমরা তো ইকোনমিক ছাত্র না, আমরা তো বুঝি যে দুইটাকে যদি মার্জ করতে হয়, যাকে নিচ্ছি তার একটা ভ্যালুয়েশন করতে হবে। -2000 -3000 কিছু একটা তো করতে হবে, তারপর তো টেক ওভার। অ্যাবসলিউটলি, সেটা তো আমি অনেকে বলে যে এক্সিম ব্যাংক এটা করছে, অনেকটা মানে সিম্প্যাথি গেম, সিম্প্যাথি আর সমমনা না টেক ওভার করে ওর নামে বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নেওয়া। সেটা হতে পারে, কিন্তু এই জন্যই স্পষ্টীকরণের প্রয়োজন আছে। কেন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দিবে আরেকটা ব্যাংকে, কি কারণে দেবে? সেটা তো জনগণের টাকা, বাংলাদেশ ব্যাংকের টাকা নয় একটাও। সেই টাকাটা দেওয়ার অধিকার বাংলাদেশ ব্যাংকের নাই। কিন্তু জনগণকে বলতে হবে যে এই কারণে আমি দরকার হলে আমি 5,000 কোটি টাকা দেবো, 50,000 কোটি টাকা দেবো, কিন্তু আমাকে জাস্টিফাইড কোয়ান্টিফাই করতে হবে, কোয়ান্টিফাই করে জি আই করতে হবে। মানে আমি খুশি কবি আপনার কাছে আসছি, আমরা ইকোনমি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস দেখলাম। আমি এই কথা একটু বিশেষ করি, কিন্তু বাংলাদেশ ব্যাংক আরেকটা জায়গায় দুর্বলতা দেখিয়েছে, সেটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমিকে বাংলাদেশ ব্যাংক ম্যানেজ করতে পারে নাই। সবচেয়ে আগে তার উচিত ছিল পলিটিক্যাল ইকোনমি ম্যানেজ করা, অর্থাৎ সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ সাপোর্ট নিয়ে তারপরে এই কাজে। যেমন এখন যেটা হয়ে গেছে যে একটা বোর্ড, একটা ব্যাংকের একটা বোর্ড ডিফাই করতে পারে একটা সেন্ট্রাল ব্যাংকে, পৃথিবীতে এটা হতে পারে না, কিন্তু এটা করলো। তাহলে কারণ রাজনৈতিকভাবে সেন্ট্রাল ব্যাংক টিকে না। মানে সেন্ট্রাল ব্যাংকের বোঝা উচিত ছিল, যদি আমি একটা এমন জুডিশিয়ারিতে একটা কথা প্রচলিত আছে, এমন রায় আমি দেব না যে রায় আমি বাস্তবায়ন করতে পারবো, কার্যকর করতে পারবো না। অনেক সময় ওরা বিব্রত হয়, ওয়েট করে। খুশি কবির আপনার কাছে যদি আসি, 2টা দিক আমরা দেখলাম। বর্তমানে যতই আমাদের বিভিন্ন কিছু নিয়ে স্বস্তি অস্বস্তি থাক, মানুষের জীবন মানের কন্ডিশন এবং সব থেকে শুরু করে বড় কথা হচ্ছে মানবাধিকার পরিস্থিতি এবং অন্যান্য কিছু। আপনি স্টেট অফ বাংলাদেশকে এখন কিভাবে দেখছেন এই সময়টাতে? আসলে যেটা হচ্ছে যে যখন একটা গণতন্ত্র খুব বেশি শক্তিশালী বা খুব ভাইব্রেন্ট যদি না থাকে, তাহলে কিন্তু মানবাধিকার একটুখানি লঙ্ঘন হবে এই কারণে যে কেউ প্রশ্ন করার নাই, কেউ এটাকে বিশ্লেষণ বা এটাকে দেখার থাকে না। কেন, যখন একটা শক্তিশালী, আমি খালি অপোজিশন পার্টিও বলছি না, মূলত সমাজেও শক্তিশালী একটা ভয়েস না থাকে, একটা কণ্ঠ না থাকে, তখন যেটা হয় কি, সবাই যদি মনে করে শুধু নিজের সুবিধা অথবা ভয়ভীতি অথবা সেলফ সেন্সরশিপ বা যে কোনো কারণে, যে কারণেই সেলফ সেন্সরশিপ করে বা যে কারণে ভয়ভীতি হোক বা যে কারণেই হোক, মনে করছে যে আমি কোনো কিছু বলতে গেলে যদি সমস্যা হয় তাহলে আর কেউ নাই আমার পাশে দাঁড়ানোর জন্য, এই জিনিসগুলো যদি চলে আসে তাহলে কিন্তু
মানবাধিকার লঙ্ঘন হওয়াটা খুবই স্বাভাবিক। তবে র্যাবের কিছু প্রশংসা ইদানিং ডোনাল্ড লু সাহেবের কাছ থেকেও না, শুনেছি। র্যাবের প্রশংসা ডোনাল্ড লু, আমি তো শুধু মানে আইন র্যাবকে- বহির্ভূত না হত্যাকাণ্ড। না, সেটা আমি শুধু র্যাবকে দেখছি না, মানবাধিকার শুধু র্যাব একটা দিক সেটা হচ্ছে যে এই বহির্ভূত যেটা হচ্ছে যে এখন ডোনাল্ড লু হয়তো বলবে যে আমরা স্যাংশন দেওয়ার পরে তারা এখন ভালো ভদ্র হয়েছে, আমরা স্যাংশন না দিলে ভদ্র হতো না। আমরা তো এই ধরনের না, একটা এখানেও তো বাংলাদেশের সরকারের অবস্থা চাই না। বাংলাদেশের সরকারের ঊর্ধ্বতন মহল থেকে যেটা বলা হলো, র্যাবের স্যাংশন তোলার প্রক্রিয়া চলছে। আমরা তো আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে খুবই না, সেটাই তো উল্টারিয়ে আমি বললাম যে যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে দেখে আমাদের এখানে ভালো হয়ে গেছে। র্যাবের ব্যাপারে তারা সচেতন হবে, অন্যদের আরেকটা ব্যাপারে হবে না, জিনিস সেই জিনিসটা তো হওয়া উচিত। আরেকটা জিনিস আপনি জিজ্ঞেস করি, আমি অনেক চিন্তা করি যে আপনারা যে বলেন ভারসাম্য, ধরেন কয়েকটা রাজনৈতিক দল মাঠে আছে, বিভিন্ন প্রক্রিয়ায় যদি একটা দল নিরঙ্কুশ হয়ে যায় বাদ বাকিদের দোষে কিংবা এক দলের শক্তিমত্তায়, এই নিরঙ্কুশ বাদ মোকাবেলা করবে না, আমি কি? প্রথমেই যে বলেছি, যেমন, আমি গত 5 বছর যাবৎ ফুটবল লিগে বসুন্ধরা কিংসের সাথে আর কেউ দাঁড়াতেই পারে না। মানে আচ্ছা, না। এইরকম একটা পরিস্থিতি মোকাবেলার উপায় কি? মোজাম্মেল, আমি যেটা বলছি যে আমি কিন্তু দলীয় রাজনীতি শুধু বলছি না, না, দলীয় না, ওভারঅল একটা আইডিয়া। ওভারঅল যদি এই দেশের জনগণ যদি মনে করে, আমি যেটা প্রথমেই বলেছি, সে স্পষ্টভাবে তার নিজের মতামত, নিজের অবস্থান, এখানে আমরা যারা সব বসে আছি, স্পষ্টভাবে আমরা বলা, বিরোধিতা করা বা বলা এই জিনিসটা আমাদের পছন্দ হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, এই পরিস্থিতি যদি না থাকে। এইটা আমি একটু আপত্তি করবো। আপনারা এখানে দেখেন, আমরা কি কোনো কিছু আটকে রাখছি? আমি শেষ করিনি বাবু, একটু বলি। হ্যাঁ, যে সেটা হচ্ছে যে এটা যদি না থাকে তাহলে কিন্তু দেশের গণতান্ত্রিক পরিস্থিতিটা, আমি খালি দলীয় কে দলে আসছে, কে নিরঙ্কুশ পেয়েছে, কে পায়নি সেটা না, ওটার একটা প্রয়োজন আছে, কিন্তু জনগণ যেন এটা অনুভব করতে পারে যে তাদের একটা কণ্ঠস্বর আমরা স্পষ্টভাবে এখানে ব্যত্যয় করতে পারি, আমরা বলতে পারি, আমরা প্রকাশ করতে পারি। কিন্তু নিজে আমি বললাম যে সেলফ সেন্সরশিপ যদি হয়, যদি কেউ মনে করে আমি করতে পারবো, দুই কারণে সে করে। একটা হলো সে নিজে খুবই নিশ্চিত তার নিজের অবস্থান সম্পর্কে, যে সেখানে তাকে কোনো সমস্যায় পড়তে হবে না, বা সমস্যা পড়লেও তার কিছু আসা যায় না, কেন সে পরিষ্কার, তার মধ্যে কোনো দুর্বলতা নাই যে কারণে সে পরিষ্কার, সে বলতে পারে। আর একটা হতে পারে যে ধরে নেওয়া হয় এই ঘরানা বা ওই ঘরানা বা সাংঘাতিকভাবে বিরোধিতা করছে না বা কোনো একটা বড় প্রভাব ফেলতে পারছে না যেটা পুরো গোটা দেশকে বা সমাজকে এটা নড়বড়ে করে তুলবে। তো এইটার আসলে যেটা হচ্ছে যে একটা শক্তিশালী অপোজিশন সবসময় দরকার। এটা কি জোর করে বানাবেন? না না, জোর করে না, আমাকে পরিস্থিতি সৃষ্টি এইবার তো 2-3টা তৃণমূল, না না, এইগুলো আপনি আবার চলে যাচ্ছেন, আপনি আবার চলে গেছেন রাজনীতিতে। রাজনীতি দল, আমি রাজনীতি তো সবকিছুই রাজনীতি, আপনি দলীয় ভাবে যাচ্ছেন, আমি দলীয় ভাবে বলছি না, আমি বলছি যে আমাদের এখানে কথা বলার অধিকারটা স্পষ্ট থাকতে হবে, যেটা আমরা এখন চ্যালেঞ্জ করতে পারি। সে চ্যালেঞ্জ করতে গেলে এখন আমি যদি বলি যে আপনি যখন ডনলু নিয়ে আসছেন বা নিয়ে আসছেন, তারা তাদের নিজেদের দেশে এখন অবস্থাটা কি, সাধারণ মানুষ বা আমি যদি দেখি যে সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়গুলো, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলো, তারা তাদের ছাত্রছাত্রী এবং তাদের ফ্যাকাল্টি কি ভূমিকা নিচ্ছে, তাদের উপর কি ধরপাকড় আর কি ধরনের ব্যবহার করছে, তাদেরকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হচ্ছে, তারপরেও তারা করছে। এটা হচ্ছে তারা করছে কেন, তাদের বিশ্বাসটা অনেক শক্তিশালী, যতই রিপ্রেশন তাদের উপর আসুক না কেন তারা করছে। আমরা ভারতেও যদি দেখি, অনেকে মনে করে আপনার ডোনাল্ড সাহেবের এবার চুপচাপ থাকার প্রধান কারণ হচ্ছে এই মানব অধিকারের ফেরিওয়ালা হওয়ার তাদের আর কোনো তাদের অধিকার নাই, তাদের কোনোদিনই অধিকার ছিল না, তাদের অধিকার কোনোদিনই ছিল না, কিন্তু এখন স্পষ্টভাবে এটা সবার সামনে তুলে ধরেছে, কিন্তু তারা একদম নির্লজ্জভাবে যা করছে। তো আমি যদি দেখি আমাদের আশেপাশে সব দেশগুলো, আমি শুধু ভারত বলবো না, আমাদের আশেপাশে সব দেশগুলা, এখানে কতটুকু গণতান্ত্রিক চর্চা মানুষ করতে পারে,
সেখানে তারা ভীতি থাকে। এই জায়গাটা আমাদের এখানে থাকতে হবে। আমার মনে হয় আমাদের যে এখন যে সরকার আছেন তাদের কোনো ভয় ভীতির কারণ নেই। সেখানে একটু সমালোচনা করলে, বিরোধিতা করলে তাদেরই লাভ। কেন আমি সমালোচনা না করলে আমার কোথায় দুর্বলতাগুলো আছে, কোথায় মানুষের সাথে কি আছে। আমরা এই জন্যই প্রতি সপ্তাহে চর্চাটা করছি, এবং আমরা তো কোনো কিছু রেখে রেখে রাখছি না। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের সিভিল সোসাইটি যাদের কোনো সুতা থাকার কথা ছিল না, তারাও নির্লজ্জভাবে পক্ষপাতদুষ্ট হয়ে যাচ্ছে। সেখানেই সমস্যাটা। পক্ষপাত হলেই তখন সমস্যা। কেন আমি যদি পক্ষপাত না, আমি যদি খুবই স্পষ্ট যে আমি এই গ্রুপেও না, আমি ওই গ্রুপেও না, আমি হলাম জনগণের পক্ষে, দেশের পক্ষে, আর আমার সংবিধানের পক্ষে। বাংলাদেশের কিছু কিছু সিভিল সোসাইটির লোক যে ডোনাল্ডের পক্ষে, মার্কিনীদের পক্ষে, মানে যেইভাবে কথা বলে আমাদের গণতন্ত্র উদ্ধার করতে আসছে, তাদেরকে আমি চিনি না, প্লিজ এদের সাথে আমার পরিচয় চিনেন, বন্ধু নাই, বন্ধু না বলেন। চিনি না বলতে আমি আপনি তো অনেক নোট নিয়েছেন, এখন বলেন কি অবস্থা দেশের। আর ফাঁকে একটু বলেন তো, গত সপ্তাহে আমার সাবজেক্টটা সম্পর্কে জ্ঞান কম দেখে আমি এখানে থাকতে পারি নাই, এই যে অশান্ত পার্বত্য চট্টগ্রাম, এই ভূ রাজনীতি, রাজনীতি এগুলির মধ্যে এই যে কুকিচিনের এই অনেকে ক্ষুদ্র ঘটনা মনে করে, কিন্তু আপনি এই সার্বিক অবস্থার মধ্যে ওই এই যে ছোট বার্নিংটা, এটা কি কোনো বড় ইম্প্যাক্ট তৈরি করতে পারে? এটাও একটু বলেন এক ফাঁকে। আপনি ব্যাপকভাবে বলেছেন, এটা এত হালকাভাবে নেওয়ার কিছু না। খুব তাড়াতাড়ি আমি যে প্রসঙ্গটা আসছে, অ্যাপার্ট ফ্রম ইকোনমি, যেটা আমার মাথার উপর দিয়ে ইকোনমি পড়বো না বলে দৌড় দিয়েছিলাম। হ্যাঁ, তো আমি ডোনাল্ডুর সফরের কি হাসছে না কাঁদছে ওটা না, ওয়াই ডিড হি কাম, বড় প্রশ্ন। এই সময় যখন আমেরিকাতে ইলেকশন হওয়ার পথে, ইন্ডিয়া অলরেডি ইলেকশনের ভিতরে আছে, এখানে একটা ইলেকশন হয়ে গেছে, আর ওয়েদার আই অ্যাকসেপ্ট ইট অর নট হয়ে গেছে, গভর্নমেন্ট একটা এস্টাবলিশ হয়েছে। ওয়াই ডিড হি কাম, বড় প্রশ্ন। তার আগে আরেকজন আসছিলেন, ওয়াই ডিড হি কাম? এটা তো এই জন্যই তো আপনার ডাকা, আমরা তো যাই। দুটো জিনিস, এই সরকার ইলেকশনের আগে নানান কথা হয়েছে। কথাটা হয়েছিল বাঘ আসছে দেখানো। ইন্ডিয়া আমেরিকাকে বোঝালো যে মাননীয় প্রধানমন্ত্রী হাসিনাকে যদি কোণঠাসা করা হয় তাহলে উনি চায়নার দিকে চলে যাবেন। স্পষ্ট, কোনো সন্দেহ নেই। উনি চায়নার দিকে গেছেন কি গেছেন না, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, ওরা এক্সপার্টরা বলবেন। বাট আমার কাছে যেটা মনে হয় যে আমরা যতই বলি ফ্রেন্ডশিপ টু অল, ম্যারেজ টু নান, বাংলাদেশে আজকে যদি কোনো বিদেশি রাষ্ট্র পপুলার থাকে, দ্যাট ইজ চায়না সাধারণের কাছে। আপনার কাছে মনে না হতে পারে, দিস ইজ আমার স্টেটমেন্টটা আপনি ঠিক আছে ইয়েস নো বলতে পারেন। তার কারণ হচ্ছে চায়না এখন পর্যন্ত কোনো অ্যাগ্রেসিভ মুড দেখায়নি, এক নম্বর। পলিটিক্যাল ইন্টেনশন দেখায় নাই, কোনো পলিটিক্যাল ইন্টেনশনও দেখায়নি, মিলিটারি ইন্টেনশনও দেখায়নি। নাম্বার টু, চায়না ইজ নট মাই ইমিডিয়েট নেইবার, যে আমাকে খোঁচাবে, আমার জায়গা নিবে, আমার ভেতর দিয়ে নদী নিয়ে যাবে। নো, চায়না ইজ এ ডিস্টেন্ট রিলেশন অর নেইবার, ডিস্টেন্ট নেইবার যদি বলি, অ্যান্ড এ পাওয়ারফুল নেইবার, যার শক্তি আছে টু বিকাম সুপার পাওয়ার। তারা সুপার পাওয়ারের পথেই আছে। সো আমার সাথে চায়নার যে রিলেশনটা, এটা আপনি 71 না টেনে যদি পরে আসেন, তাহলে আপনি দেখবেন সবসময় কিন্তু চায়না বাংলাদেশকে হেল্প করার একটা মুডে ছিল। দে ডিড নট কেয়ার যে এটা ওই গভর্নমেন্ট ছিল না, এই গভর্নমেন্ট ছিল না, এই গভর্নমেন্ট ছিল। দেয়ারফর বাংলাদেশে চায়নার একটা ফুটপ্রিন্ট হয়েছে। এর আগে যিনি আসছিলেন তিনি ছিলেন সেক্রেটারি ইস্ট অফ ইন্ডিয়া। আপনি চিন্তা করেন, ইন্ডিয়া কিন্তু একটা খুব ক্রিটিক্যাল মোমেন্টে আছে। নোবডি নোজ এনডিএ সরকার হবে না এনডিএ সরকার থাকবে না। বেশিরভাগ, যেহেতু আমি ওটার সাথে জড়িত, বেশিরভাগ এক্সপার্টরা মনে করে এনডিএ সরকার মে নট কাম ব্যাক, যেটা মোদি সাহেবের কথাবার্তা বোঝা যাচ্ছে। এই অবস্থা কেন আসলেন? 3টা কারণে আসলেন। নাম্বার 1, তিস্তা, যেটা সরকার মোটামুটি একটা প্রকল্প নিয়েছে। চায়না ইজ অলসো উইলিং, যে চায়না অলরেডি একটা, আমাকে সময় দেবেন কথা বলতে। চায়না অলরেডি একটা ফিজিবিলিটি করে একটা প্রস্তাব দিয়েছে যে তোমার এখানে 6টা ইত্যাদি অনেক $2 বিলিয়ন কাছাকাছি
initial. Number two, first time, joint naval exercise or military exercise with China and Bangladesh. বাংলাদেশের 52 বছর বয়সে কিন্তু এটা হয়নি, ফার্স্ট টাইম। নাম্বার থ্রি, আপনি $5 বিলিয়ন সমপরিমাণ টাকা রাখতে বাজেট। এটা ফোর্থ, হঠাৎ এখন আমেরিকা সেটা হচ্ছে চায়নার পার্মানেন্ট সাবমেরিন বেস। ইন্ডিয়াতে হচ্ছে যে কেন এই সাবমেরিন বেসটা 8টা সাবমেরিন বে করা হয়েছে, একটা ডক করা হয়েছে, এবং সেখানে ইন্ডিয়ার একটা বিরাট মাথা ব্যথা তৈরি হয়ে গেছে। আমার ফোর্থ সেটা মিয়ানমার 2 বছর হয়েছে, আমেরিকা সুবিধা করতে পারতেছে না, বিকজ আমেরিকা হোল্ড জায়গাকে পাচ্ছে না। এখন ওই নন লিথাল, ওখান থেকে বলছে ইউ হ্যাভ টু গিভ আস লিথাল সাপোর্ট। এটা করতে হলে ফুট হোল্ড জায়গা, হ্যাঁ, এক হচ্ছে জড়িত না। একটা গাড়ি বোঝা যায় ওই করার জন্য চায়নার মানুষ এখন বাস করে দুই দুনিয়ায়, একটি অ্যাকচুয়াল আর একটি ভার্চুয়াল। ভার্চুয়াল দুনিয়ায় প্রতিদিন আসছে হাজার হাজার তথ্য, কোনটা নেব, কোনটা দেখব, কোনটা দেখব না। এই যখন প্রশ্ন, তখন আমরা বলি সব তথ্য সংবাদ নয়, সংবাদের জন্য একাত্তর। টেলিভিশনে তো আছে, এবার অনলাইনে সার্চ করুন www.71.tv। চোখ রাখুন facebook/71.tv, youtube/71.tv। আরেকটু বেশি যদি জানা যেত। এরপর কি হলো? মাঠের এই উত্তাপ খেলা শেষে কতটা গরম? দিনের এসব বড় খবর সংবাদে পুরোটা পাওয়া যায়। বার্তা কক্ষ থেকে বিস্তারিত নিয়ে আসছি স্টুডিওতে প্রতিদিন ঠিক রাত 10টায়। সংবাদ জোট, সংবাদ বেশি বেশি। আরমানের গল্পটা তো শেষ করে দিলাম, এবার না হয় নিজের গল্পটাও শেষ করুন।
আসলে ক্যালসিয়াম সব নিরাতেই থাকে স্যার, তফাৎ শুধু শীত দ্বারায়। Which is the #1 company in Europe. We are on a mission to bring Arçelik's global expertise to Singer, Bangladesh. I will be visiting the Bangladesh soon. Just make sure you hide your little sister from him. They tell me Chubb's the only one that get your hand-me-downs. And party at the party playing with his nose now. And Baca got a weird case, why is he around? Certified lover boys, certified pedophiles. এই সরকারের সাথে খেলতে এসেছে তারা, যে তাদের কাছ থেকে আমাদের স্বার্থটাকে কতটুকু যাদেরকে দাওয়াত দিচ্ছিল না দিয়ে আমাদের দাওয়াত দিত, তাহলে অনেক উপকার। সেটা এখনো সেই খেলা এখনো বুঝে নাই, সেটাতে আসবে তারা। কিন্তু কথা হলো যে বুঝতে পারছি যে এখানে যদি কিছু করতে হয়, এখানে যদি স্বার্থ আদায় করতে হয়, এই সরকারের সাথেই আপাতত করতে হবে। সুতরাং সেটাই তারা করতে চায় এবং সেই জন্য তারা আসে। সেই তাদের যেই সময় বলছে না, খুব পরিষ্কার করেই তো বলছে যে একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছিল, সেটাকে আবার রিবিল্ড করতে হবে। প্রতিটা শব্দই তো রিবিল্ড, পুনর্গঠন, কিছু না কিছু ঘটছে তো মেনেই নিচ্ছে। মানে একটা স্বীকারোক্তি দিয়ে তারপরে বলছি যে আমরা সেখান থেকে বের হয়ে এসে এগিয়ে যেতে চাই, সেটা খুব একটা ইয়ের কথা। এবং সেইখানে তারা যদি দেখে যে না আমাদের এখন আমরা কোথায় সমস্যায় আছি, আমাদের অর্থনীতি সবচেয়ে বেশি সমস্যায় আছে, যেটা হাসান মুশাররফ সাহেব খুব পরিষ্কার করে বলেছেন, এবং স্টেবিলিটি ইজ ভেরি এসেনশিয়াল একদম। কিন্তু সেই স্টেবিলিটি 0+0 স্টেবিলিটি নয়, সেটা আমরা একটু আগে অ্যাড করলাম। তো সেইখানে তারা দেখছে যে জিরো না, মাইনাস যোগ মাইনাস, জিরো ইজ অলসো সংখ্যা। হ্যাঁ, কিন্তু মাইনাস যোগ মাইনাস তো প্লাস না, মাইনাস যোগ মাইনাস প্লাস, মাইনাস প্লাস, কিন্তু মাইনাস মাইনাস যোগ করলে পরে মাইনাস ইনটু মাইনাস, অঙ্ক কোনোদিন শিখি না, এই জন্য তো ওইদিকে যাইনি। আব্বা খুব চেষ্টা করেছিলেন আমাকে সায়েন্স পড়াইতে, আমি সায়েন্স পড়ি নাই, জোর করে সায়েন্স যাই হোক, ওই কারণে যাই হোক। এখন যে ইকোনমিক ইয়েটা তারা বুঝতে পারছে যে এই জায়গাটায় বাংলাদেশ এখন খুব দুর্বল অবস্থায় আছে, সেজন্য পিটার হাস ঝট করে বাংলাদেশ ব্যাংকে যে হাজির হয়ে গেছে। আমাদের সাংবাদিকদের ঢুকতে দেয় না, পিটার হাসকে ঢুকতে দিচ্ছে কেন? এ তো ভালো প্রশ্ন, আমরাও সেই প্রশ্ন করি। মঞ্জুরের কাছে যাই হোক, কিন্তু কথাটা হচ্ছে যে এখানে সত্যি সত্যি আমাদের অর্থনীতি নিয়ে আমরা চিন্তায় আছি, কিন্তু সরকার মনে হয় বুঝতে পারছে যে ওই যে কথাটা বলা যে স্টেবিলিটি, একটা স্টেবিলাইজেশন করা দরকার যাতে আরো নিচে নেমে না যায়। সেটার জন্য সরকার বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছেন, যেটা এবং সেখানে আমাদের সবারই উচিত সরকারকে এই যে সতর্ক করা এবং সাহায্য করা, সেটা আমার মনে হয় একটু আমাদের, এবং ছিদ্রগুলি চিহ্নিত করা, এবং সরকারের উচিত ছিদ্রগুলি বন্ধ করা, আমাদের কথাগুলি শোনা। এবং এই যে চীনের কাছ থেকে টাকা চাওয়া, এটা কিন্তু আমি মনে করি যে এটা কোনো চীনের দিকে ঝুঁকে যাওয়ার ব্যাপার না, ওইটাই ভায়াবল সোর্স। এখন একটা জিনিস আমরা পৃথিবীব্যাপী দেখছি কি ডি-ডলারাইজেশনের কথা, ছিদ্র থেকে টাকা যেখান থেকেই নেই, ছিদ্র তো থেকেই যাবে। এইটা আগে ছিদ্র বন্ধ করতে হবে, ছিদ্র বন্ধ করার জন্য টাকা দরকার, তো ছিদ্র বন্ধ করার জন্য তো টাকাটা দরকার, তো সেটা করতে হবে। এবং চায়না ইজ এ ভায়াবল সোর্স, ওদের কাছে প্রচুর ডলার রাখতে চায়, কারণ তারা ডলার ধরে রাখতে চাচ্ছে না এখন, সেটা আমরা সবাই খেয়াল করছি। AIIB বলি, তারা অল্টারনেটিভস তৈরি করার চেষ্টা করছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটার মধ্যে আমরা যুক্ত আছি এবং আমরা সেই অল্টারনেটিভস গুলো গ্রহণ করা আমার মনে হয় খুব জরুরি। এইখানে এই ব্যাপারটা এখনো পর্যন্ত আলাপে আসছে না যে আমাদের ব্যবসা বাণিজ্য কেন আমরা খালি ডলারে করব, আমরা বিভিন্ন জনে বিভিন্ন রকমের সুযোগ তৈরি করছে। আমরা কি চীনের সাথে আমাদের বিশাল ব্যবসা, আমাদের সবচেয়ে বড় ব্যবসা তো চীনের সাথে, তো সেখানে আমরা কি ইয়ে করতে পারি না, চীনকে বলতে পারি না যে তোমরা আমাকে টাকা এবং ইয়েতে ইউয়ানে দাও, আমরা ডলার ওদের কাছে। বাজেটারি সাপোর্টটা অনেকে বলছে চীনের দিক থেকে নাকি প্রস্তাব আসবে $5 বিলিয়ন সমমানের ইউয়ান দিতে রাজি আছি, ডলার নই। ইউএন দিলেও আমার কাজ হবে, হ্যাঁ কাজ হবে, আমার জন্য একই কথাই, আমার সেটা ইউএন দিলেও আমার কাজ হবে, কিন্তু আমি ওইখান থেকে সরে যেতে পারি কিনা, যে মার্কিন ডলারের যে প্রাধান্য, এটার জন্যই তো আমি এখন বিপদে আছি, সেখান থেকে যদি সরতে পারি তাহলে কিছুটা সরতে পারবেন না, কারণ আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন ওটা হবে না। আলটিমেটলি আমাকে ডলার বিক্রি করে আবার ইউএন কিনে শোধ করতে হবে, আমি পাবো কোথায়? না না আমি ওর কাছে যাই, যে বাজেটারি সাপোর্ট, না ওইটা তো এখন পেলাম, 5 বছর পরে তো খরচ হয়ে গেল, তখন আমাকে ডলার বিক্রি করে ইউএন কিনে ওই ইউএন শোধ দিতে হবে। দ্যাট ইজ দ্য ট্রাভেস্টি অফ রুপির ক্ষেত্রেও তাই। কথা হচ্ছে যে আমরা একসাথে কতগুলো কাজ করতে হবে, একসাথে যেমন আমি ডলারের উপরে ডিপেন্ডেন্স কমানো যায় কিনা সেটা এক্সপ্লোর করতে হবে, কারণ সেটার জন্য আমি তো বেশি থেকে আছি।
তারপরে এই যে যারা আমাদেরকে এতদিন ধরে এইভাবে সাহায্য করছে যে তাদের নিজেদের স্বার্থ সবসময় না দেখে কিছু কিছু ক্ষেত্রে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, তাদের কাছেই আমাকে যেতে হবে, সেখানে চীন। কিন্তু তার মানে এই না যে আমরা চীনের দিকে ঝুঁকে পড়ছি। এই যে প্রশ্নটা করেছিলেন যে চীনের দিকে ঝুঁকে পড়ছি কিনা, আমি মনে করি যেখানে না। এতদিন যাবত এতদিন যাবত কথা হচ্ছিল চীনের ঋণের ফাঁদ, মানে এটা তো তাও প্রকল্প ঋণ, এটা সরাসরি কাঁচা টাকার ঋণে পড়া কি ভালো হবে? মানে সেই জন্য তো অনেক বেশি চাওয়া উচিত না, আমরা যেটা ম্যানেজ করতে পারবো সেই রকমের চাওয়া উচিত। কিন্তু এটা অর্থনীতিবিদরা বেশি ভালো এটা শুধু বুঝবেন। চীনের কাছে চাওয়া হয় নাই, সৌদি আরবের কাছে চাওয়া হয়েছে, ইউএইর কাছে চাওয়া হয়েছে, কাতারের কাছে চাওয়া হয়েছে, আমাদের ভারতের কাছে চাওয়া হয়েছে, চীনের কাছে সেইটা চাওয়া হয়েছে। কিন্তু আমাদের খেয়াল রাখতে যে হবে। দিতে পারবে সেটাই তো আমরা নিব। আচ্ছা, খালি নিলে তো হবে না, আমরা দিতে কিভাবে এটা পারবে, শোধ দেবে। করবো দেওয়ার সেই ইচ্ছা। জিনিসটা আমার মনে হয় যে খালি নিলে হবে না, আমাদেরকে শোধ করবার চিন্তাগুলো এখানে ইয়ে করতে হবে। আপনি হ্যাঁ একটু শেষ করবেন বলেন। ছোট্ট করে একটু বলে নেই যে তো সে কিভাবে আমরা শোধ করব সেই জিনিসগুলো কিন্তু আমাদের চিন্তার মধ্যে আসতে হবে। এবং সরকারের একটু ট্রান্সপারেন্সি খুব দরকার, যাকে কি করতে চাচ্ছে, যাতে মানুষ বলতে পারে যে না তুমি এই যেটা করতেছো এটা ঠিক আর না। অনেকে বলে যে কিন্তু যদি ভারত গোপনে গোপনে করে, অনেকে বলে যে ভারত যেহেতু আমার কাছের প্রতিবেশী এবং অনেক দিনের বন্ধু, পরীক্ষিত বন্ধু, ভারতকে ফার্স্ট রাইট অফ রিফিউজাল দেওয়া উচিত এই লোন কিংবা তিস্তার ক্ষেত্রে। সত্যি বাবা, তিস্তার ব্যাপারে একটু বলে নিই। তিস্তা ইস্যুতে বিশেষ তিস্তার কথা একটু বলি আমি এখানে। আমি এটা নিয়ে আমি চিন্তা করছি খুব, যে তিস্তার ব্যাপারে ভারত হঠাৎ করে এটা কেন আসলো, যে একটা ব্যাগড়া দেওয়ার জন্য। কারণ দেখছে যে হয়তো চীনের সাথে এটা করব, তারা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে তারা বেশি চিন্তিত। না কিন্তু পানিও দেবে না, এই এক্স্যাক্টলি ওই কথাটাই আমি আসছি। রিস্ট্রাকচার করব, এটাও করতে দেবে না। যখনই ভারত এটা ইয়ে দিয়েছে তখন তাদেরকে আমার জিজ্ঞেস করার সুযোগ তৈরি হয়েছে, তুমি কি আমাকে পানি দিবে? তুমি যদি পানি দাও তাহলে তো আমার প্রকল্প অনেক ছোট হয়ে যায়। প্রকল্প একরকমের হবে, আর যদি তুমি পানি না দাও তাহলে প্রকল্প আরেক রকম হবে। আমি এই মাঝখানে একটা কথা বলি। এই যে ইন্ডিয়ার যে সিকিউরিটি প্রশ্নটা হলো, একবারও কেউ বলেছে যে সিকিউরিটি, ফিজিক্যাল সিকিউরিটি ইজ নো সিকিউরিটি প্রবলেম নাও। আপনি এই স্যাটেলাইট দিয়ে তাল গাছটাও দেখতে পারতেছেন কোন জায়গায় আছে। সেখানে চায়না এটা তৈরি করবে, আপনার সিকিউরিটি প্রবলেম দেখি আমরা, তারপরে তো ভূত দেখি, তাই না? এই ধারাবাহিকতায় এখন ঘুরে ফিরে তো অর্থনীতি তো বুঝলাম, এখন অর্থনীতিতেও ভূ রাজনীতি এসে ঢুকছে। মানে আমাদের টাকা নিতে হচ্ছে ভূ রাজনৈতিক পার্টনারদের কাছ থেকে। জি না, থ্যাংক ইউ। না, আমার মনে হয় যে নিশ্চয়ই তিনটা বিষয় তো কানেক্টেড। আমরা অর্থনীতি, রাজনীতি, ভূ রাজনীতি। তো যেহেতু ভূ রাজনীতি বা পররাষ্ট্রনীতি বা ডিপ্লোমেসি জায়গাটাতে আমি মূলত কথা বলি, এবং ডক্টর সাখাওয়াত হোসেন বেশ অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছেন, এবং আমরা যে আলোচনাটা করছি ভূ রাজনীতির প্রেক্ষাপটে, সেখানে আমার মনে হয় যে অনেক বিষয় আসছে, এবং আমার কাছে মনে হয় যে এখানে কয়েকটা বিষয় আরও দেখা যেতে পারে। যেমন দুটো সফরের কথা আমরা বলছি, যে ভারতের পররাষ্ট্র সচিব সফর করে গেছেন এবং ডোনাল্ড লো উনি সফর করে গেছেন, এবং উনি কতগুলো কথা বলেছেন যেগুলো খুব ইন্টারেস্টিং। এখন আমরা যারা কথা বলি, আমরা তো আসলে পেছনে কি হয়েছে সেটা তো আমরা জানি না, তার ভিত্তিতে তো কথা বলাটা আসলে অনুমান করা হবে। কিন্তু উনি যে কোনো ব্যক্তি অথবা ওনার মুখের কথা অথবা কোনো ডকুমেন্ট, তার ভিত্তিতে কথা বলাটাই তো মানে উচিত। তো আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মধ্যে তো কৌশলের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে কৌশলে 1971 সালে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং সপ্তম নৌবহরের কথা বলেছেন, একই কৌশলে কিন্তু আবার 1972 সালের এপ্রিল মাসে তারা বাংলাদেশকে রিকগনাইজ করেছেন। মানে একই কৌশলতে কৌশল পরিবর্তন করে। তো এই কূটনীতিতে বা নিরাপত্তায়, ভূ রাজনীতিতে এই কৌশলের বিষয়গুলো তো খুবই গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে আমার মনে হয় যে 7ই জানুয়ারি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরের যে বাস্তবতা, এবং আমি শুনেছিলাম একজন আমাদের দেশের একজন সাংবাদিকের কাছ থেকে, উনি বললো যে ডোনাল্ড কোনো প্রশ্ন নাই। তা আমি বলেছি তাকে যে উনি কেন প্রশ্ন নেবে, কারণ সাংবাদিকরা যে প্রশ্নগুলো করতো তার উত্তর উনি নিজেই দিয়েছে। কারণ ওনার যে বক্তব্য, উনি বলছেন যে এই সম্পর্কের মধ্যে অস্বস্তি ছিল, অনাস্থা ছিল, সবই ছিল, এবং সেটাকে রিবিল করতে চাচ্ছেন উনি, এবং মুভিং মানে লুকিং ফরওয়ার্ড, সামনের দিকে দেখ। তার মানে কি, যে উনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে এই সম্পর্কের ভেতরে যে সমস্যাগুলো ছিল এবং এই কেন ছিল, এগুলো সবাই জানে, বাংলাদেশের মানুষও জানে, ওনারাও জানে, অন্যরাও জানে। তো ফলে এই মুহূর্তের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কনসার্ন, যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম, এবং এখানে আরেকটা বিষয় আমি অবজার্ভ করেছি যে বোধহয় মাসখানেক আগে বা তার একটু বেশি আগে মার্কিন দূতাবাসে কিন্তু একটা
একটা আলোচনা সভা হয়েছিল, সেখানে কিন্তু একটা বিষয় খুব হাইলাইট করা হয়েছিল। আপনি ছিলেন ওখানে? না, আমি ছিলাম না, আমি ছিলাম না, আমি পত্রিকা রিপোর্ট দিই যে তারা বাংলাদেশকে দেখে তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে, ভারতের মাধ্যমে দেখে না। এটা কিন্তু একটা খুব আলোচনার বিষয় বাংলাদেশে বা এই অঞ্চলে আছে। এক্স্যাক্টলি সেটাই বলছি যে তাদের এম্বাসিতে তাদের যে বিশ্লেষক যে কথাটা বলেছে একই কথা কিন্তু ডোনাল্ড লু বলেছে। এবং এই যে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র আলাদা করে দেখার যে বিষয়টা, এই আর্জেন্সিটা সবসময় ছিল, কিন্তু এটা এখন এত প্রকাশ করছে কেন? এবং সেখানে ভারতের যে রোল, আবার ভারতের বিষয়টাও বলা হচ্ছে যে আমি প্রথম আলোতে ওনার যে সাক্ষাৎকারটা পড়লাম ডোনাল্ড লুয়ের, সেখানে উনি বলছেন যে আমরা অনেক সময় কনসাল্ট করি, বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনা করি, এবং সেটা খুবই স্বাভাবিক। কিন্তু আবার পাবলিকলি কিন্তু সেটা পরিষ্কার করা হচ্ছে যে না, আমরা বাংলাদেশকে স্বতন্ত্রভাবে দেখি। এবং এই যে দেখার বিষয়টাকে গুরুত্ব দেয়া, এখানে কিন্তু ভূ রাজনীতিটা খুব স্পষ্ট যে সবসময় ছিল। তো এই যে বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে বা বিভিন্ন দিক থেকে কিছুটা চ্যালেঞ্জ আছে, আমাদের নতুন নতুন ঝুঁকি আছে, কিন্তু একই সঙ্গে বাংলাদেশের যে গুরুত্ব এবং বাংলাদেশ যেভাবে ভারত বা চীন বা যুক্তরাষ্ট্র বা জাপান বা রাশিয়া বিভিন্ন বৃহৎ শক্তিগুলোর সাথে যে ধরনের কূটনৈতিক দর কষাকষির মাধ্যমে তাদেরকে এনগেজ করেছে, এবং সেই এনগেজমেন্টের জায়গাটাতে কিন্তু হতে পারে যে বাংলাদেশের সাথে আপনার চীনের যে ফর দ্য ফার্স্ট টাইম যে এক ধরনের এক্সারসাইজের কথা বলছে, আবার চীনের সঙ্গে আমাদের সাবমেরিন কেনা কিংবা আমাদের যে প্রতিরক্ষা সহযোগিতা, আবার অর্থনৈতিকভাবে একটা ব্যাপক সম্পর্ক, সবই কিন্তু হঠাৎ করে হয়নি। তো এইগুলো কিন্তু বাংলাদেশের একদিকে যেমন চীনের সঙ্গে আমাদের সম্পর্কের ব্যাপ্তি বেড়েছে, গভীরতা বেড়েছে, আবার ভারতের সঙ্গে সেটা অনেক বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দিক থেকে আমাদের সম্পর্ক অনেক শক্তিশালী। তো এবং এই জায়গাগুলোতে এখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আমি মনে করি যে এই যে কথাটা আসছিল এবং এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি ইস্ট এশিয়ার দিকে তাকাই, আপনি খেয়াল করে দেখবেন ওকাস আছে, কোয়াড আছে, এমনকি ইউএস, ফিলিপাইন, জাপান একটা ট্রাইল্যাটারাল মিলিটারি কোঅপারেশন করেছে, জাপান অস্ট্রেলিয়া কোঅপারেশন আছে। সেই জায়গাগুলোতে কিন্তু একটা ভূ রাজনৈতিক কতগুলো বড় বড় ডেভেলপমেন্ট হয়েছে, যেটাগুলো সবগুলোরই টার্গেট হচ্ছে চায়না। এদিকে যদি আমরা আসি, বে অফ বেঙ্গলের দিকে যদি আসি, বা সাউথ ইস্ট এশিয়া বা সাউথ এশিয়া, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই ধরনের কোনো সফলতা পাচ্ছে না। এখানে কিন্তু আপনার ওই ট্রাইল্যাটারাল মিলিটারি কোনো কিছু হচ্ছে না, ভারতকে নিয়ে হচ্ছে না এবং বাংলাদেশকে নিয়ে হচ্ছে না। আপনি দেখেন মালদ্বীপের মতো একটা রাষ্ট্র কিভাবে ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে গেল এককভাবে। কিন্তু সেদিক থেকে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে, যেহেতু এখানে কোনো ট্রাইল্যাটারাল ভারতের সঙ্গে যেই কোয়াডের মাধ্যমে যে রিলেশন, সেটা তো আসলে অনেক ব্রড। সেখানে অস্ট্রেলিয়া আছে, সেখানে আমি দুইজনের কাছে যেতে পারিনি, কিন্তু নিউজের আগে আমি যাব না, আপনাকেই তাহলে দুটা প্রশ্ন করি। যে এই যে মার্কিনিরা নিজস্ব চোখে দেখতে চায়, কিন্তু আমাদের দুটা রাজনৈতিক দলই তো খোলাসা করে দিচ্ছে যে সবকিছুই ভারতের উপর নির্ভর করে। আওয়ামী লীগের উচ্চ সারির নেতারা প্রায় জনগণকে হতাশ করে দিয়ে 40%, 41% লোক তো ভোট দিয়েছে, এটা ভারতের কথাই না। তাদের বড় বড় নেতারা বলছে ভারতের ইন্টারভেনশনের কারণেই আমরা মার্কিনীদের কোপানল থেকে রেহাই পেয়েছি। সেখানে বিএনপিও বলছে যে ভারত এই সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছে। মানে এই কথাগুলি কেন আসছে? মানুষজন প্রতিযোগিতাহীন নির্বাচন ছিল, ভোট কম দিয়েছে, কিন্তু যারা দিয়েছি আমরা কি ভারতের কথাই দিয়েছি নাকি মার্কিনের কথাই দিয়েছি? ওবায়দুল কাদের সাহেব কি মনে করেন এই ভোটারদেরকে, কিংবা বিএনপি আমাদেরকে ভারতের হাতে ফেলে দিচ্ছে কেন? আমরা তো বাংলাদেশি। কেন এই ওনাদের এই মনস্তত্ত্বটা কিন্তু বুঝতে পারেন বা এই দুই দলের? না, এটা আসলে না, অবশ্যই ওনারা বলতে পারবেন ওরা কেন এরকম চিন্তা করেন। তবে আমরা নিরীহ ভোটার, আমরা ভারত, আমরা না, আমি মনে করি যে এই বিষয়গুলো তো পলিটিক্যাল ডিসকাশনে বা ন্যারেটিভে অনেক কিছুই বলা হয়, কতটা মিন করা হয় সেটা অন্য বিষয়। কিন্তু আমরা এই জিনিসটা আমি মনে করি যে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ভূ রাজনীতি অনেক সময় বাংলাদেশ থাকে না আমাদের আলোচনায়। এই জায়গাটাতে আমি মনে করি যে শুধু আজকের আলোচনা না, অনেক জায়গাতে আমরা দেখি যে বাংলাদেশের স্বার্থটাকে আমরা হাইলাইট করি না। এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। যে যেটা আপনি বললেন যে এই যে ভারতকে নিয়ে বা ভারত কার্ড অথবা ভারত ফ্যাক্টর, এটা তো অনেক পুরনো, এবং এইটা থেকে বের হয়ে আসার যে বিষয়টা আমরা
কিছুটা আমার কাছে মনে হয়েছিল গত মানে এক দশকে কিছুটা আমরা হয়তো বেরিয়ে আসছি, আবার নতুন করে আবার ভারত দোষারোপ মানে আবার নতুন করে মনে হচ্ছে যে একটা মানে সোকল এন্টি ইন্ডিয়ানিজম অথবা প্রো ইন্ডিয়ান পলিটিক্স এ ঢুকে যাচ্ছে। জি, জনগণের কাছে বোঝানো যে আমাদের কাছে শক্তি এটা কিন্তু এক ধরনের রিগ্রেসিং। জি, গত 16 বছর এতদিন পরে মির্জা ফখরুল্লাহ বলল। আমি ডক্টর হাসান মাহমুদ খন্দকার এবং মঞ্জুর ইসলাম আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু বেশি সময় নিব। আমরা সবার কাছ থেকে একটু পুরো দমে শুনলাম। আমরা যেসব টেলিভিশন, এটা আমাদের এডিটার্স গিল্ডের ফেসবুক থেকে এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং বেশ কয়েকটি টিভি পূর্ণ অথবা খণ্ডিতভাবে লাইভ ব্রডকাস্ট করছে। তাদের টপ অফ দ্য আওয়ারের সংবাদ বিরতির জন্য আমরা মাত্র 5 মিনিটের জন্য একটু সংবাদে ফেরত যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটার্স গিল্ড আয়োজিত প্রতি শনিবারের নিয়মিত গোলটেবিল আয়োজনে ছিলাম। আমরা সংবাদ বিরতি শেষে আবার ফিরে এলাম। আমরা বিশিষ্ট জনের কথা শুনছিলাম। মঞ্জুর ইসলাম প্রধান সম্পাদক ডিবিসি নিউজ এবং এডিটার্স গিল্ডের প্রেসিডিয়ামের গুরুত্বপূর্ণ অন্যতম সদস্য। আমি আপনার কাছে সাংবাদিকদের আমাদের ফোরামে রাখতে হয় এই কারণে যে সাবজেক্টগুলি কেউ জানে না, আমরা তো সব জানি একটু একটু করে। তো আপনি যা আলোচনা হলো রাজনীতি, অর্থনীতি, ভূ রাজনীতি তো বলবেনই। এই যে আমাদেরকে ভারতের দিকে ঠেলে দিচ্ছে দুই দল মিলে, এটা একটু বেশি বলবেন। আর পরিবেশটা টাচ করা হয়নি, যে আমাদের যে পরিবেশ বিপর্যয় চলছে সেই দিকটা ধরে নিয়ে আপনি এই সময়টাকে কিভাবে দেখছেন মঞ্জু? ধন্যবাদ। একেবারে বড় ক্যানভাস। আমরা যারা সাংবাদিকতার শিক্ষার্থী, আমরা ওই জ্যাক অফ ফল্ট এন্ড মাস্টার অফ নান, আমরা কিছুই জানি না, সবই অল্প অল্প জানি এই বিশেষজ্ঞ মানুষের কাছ থেকে শুনে। একটা হচ্ছে একসময় মিডিয়া এজেন্ডা সেট করতো, এখন আমরা কম্পিটিটিভ মার্কেটের মধ্যে আসলে সমাজে যা ঘটে আমরা সেটাই দেখাই, সমাজের দর্পণ যেই কারণে বলা হয়। আমি আমার সতীর্থ সাংবাদিক ছিলেন একসময়, এখন উনি অনেক গুণে গুণান্বিত। ওনার কথা দিয়ে শুরু করতে চাই। উনি বলেছেন, এবং অনেকেই বলছেন, এটা হচ্ছে গ্লাসে যখন অর্ধেক পানি থাকে আপনি কিভাবে দেখবেন? আপনি বলতে পারেন অর্ধেকটা ভরা, আবার কেউ বলবে অর্ধেকটা খালি। তো ডোনাল্ড রুর এই সফরকে কেউ কেউ বলছেন আগের অবস্থানে আছেন, আবার আমরা আরেকটি বক্তব্য শুনছি যে না, ওনারা শিফট করেছেন। আমরা গণমাধ্যম কি দেখিয়েছি, কি দেখছি? একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এখন আর্ম ডিপ্লোমেসি ভার্সেস ইকোনমিক ডিপ্লোমেসি দুইটা চলছিল। আমেরিকা আর্ম ডিপ্লোমেসির প্রতিনিধিত্ব করত, সেখানে গোপনে কিন্তু চায়না ইকোনমিক ডিপ্লোমেসিকে নিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমেরিকা এই অবস্থানটা বুঝে বাংলাদেশ কোন জায়গায় কোন সমস্যা সেটারই সমাধান দিতে যায়। আমার ধারণা বাংলাদেশ যে অর্থনৈতিক একটা সংকটে আছে, এটাকে কিন্তু তার সমস্ত বক্তব্যের যদি সেটাকে অ্যাড্রেস করার জন্য উনি যেন একদম ত্রাণকর্তা হিসেবে এগিয়ে এসছেন, এরকম একটা কিন্তু আমার কাছে মনে হয়েছে। সেটা বাদ দিলাম, বিশেষজ্ঞরা বলবেন, কিন্তু আমি সাদা চোখে যেটা দেখি, আপনি যদি তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখেন, নির্বাচনের আগের ডোনাল্ডোর চেহারা একজন হাই স্কুলের হেডমাস্টারের মতো রাগান্বিত, আর আজকে তার ফেসিয়াল এক্সপ্রেশন যদি দেখেন, একেবারে একজন বন্ধু ভাবাপন্ন, ঘরে বেড়াতে এসছেন, ফুচকা খেতে এসছেন, খেলতে এসছেন, এরকম একজন ফ্রেন্ডলি অ্যাটিচিউড, ফেসিয়াল এক্সপ্রেশন। আমি খালি এইটুকু বলতে চাই। আর দুটা বক্তব্য যেটা ইতিমধ্যে আলোচকরা বলেছেন, একটা হচ্ছে তিনি বলেছেন আমরা পেছনে ফিরে তাকাতে চাই না, তার মানে স্বীকার করে নিয়েছেন পেছনটা একটু অন্ধকার ছিল, আমরা সামনের দিকে এগোতে চাই। আরেকটা হচ্ছে তিক্ততা ছিল, কিছুটা আস্থার সংকট ছিল, পরিষ্কার করে বলেছেন সেই সংকট দূর করতে চাই। এই দুইটা জায়গা দিয়ে আমি আর বিস্তারিত যেতে চাই না, কারণ বিষয়গুলো আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন। একেবারে আমাকে জিএসপি সুবিধা নিজে দিবেন, রাশেদ চৌধুরী ফিরিয়ে আনার ব্যাপারে জাস্টিস ডিপার্টমেন্টকে করবেন, আমাদের ছাত্র যাতে বেশি করে যায় সেটা দেখবেন। সেটা না, কেবল বাংলাদেশের কর ব্যবস্থাপনার মধ্যে অনিয়ম আছে, উনি নিশ্চিত করে বলেছেন অনেকে কর দিচ্ছেন না, ফাঁকি দিচ্ছেন, সেই ব্যাপারে তিনি সহযোগিতা করবেন। আর অর্থনৈতিক ক্ষেত্রে আসেন মন্ত্রীরা ভালো জানবেন, এফডিসি তাদের যে ফিনান্সিয়াল একটা ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে এক ধরনের লোন দিয়ে অর্থনৈতিক ডলারের যে সংকট, সেটাকেও সহযোগিতা করবেন। অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে অর্থনৈতিক বিষয়টা ছিল। ফলে এটা একেবারে একটা পজিটিভ সহযোগিতার মনোভাব বর্তমান সরকারের প্রতি এবং বর্তমান বাংলাদেশের প্রতি, এটা এক অর্থে। আর অর্থনীতিবিদরা অর্থনীতি সংকটের কথা বললেন, তো সেই জায়গার মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদরা সবসময় তাদের পরামর্শটা শেষ পর্যন্ত নিতে চান না। এইটার মনে হয় আমার কাছে 2-3টা দৃষ্টান্ত মনে হয় কেন নিতে চান না। পদ্মা সেতুর কথা মনে আছে, যখন বিশ্বব্যাংক চলে গেল
তখন কিন্তু আমাদের অর্থনীতিবিদরা ইনক্লুডিং আমাদের মানে সৃষ্টিকর্তা বেহেশত নসিব করুক মুহিত সাহেব সহ আমাদের অর্থনীতির একজন প্রাজ্ঞ সমাদৃত মানুষ, তিনি সহ সকলে বলেছেন এটা বাংলাদেশ পারবে না। বিশ্ব ব্যাংকের সহযোগিতা যেহেতু হলো না, এটা হবেই না। সে জায়গায় কিন্তু আজকের প্রধানমন্ত্রী একেবারে নিজের দৃঢ়চেতা মনোভাবের কারণে সেই উদ্যোগটা নিয়ে শেষ পর্যন্ত করেছেন। এরপরে যদি আপনি দেখেন, কিছুদিন আগে যখন শ্রীলঙ্কার অবস্থা খুব খারাপ, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে খালি তারিখ ঘোষণা করা মাত্র, এইরকম পরিস্থিতির থেকেও কিন্তু বাংলাদেশ সরে এসছে। তবে তার মানে কি সংকট চলে গেছে তা না। গতকালই কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে আমি বিদেশি বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করব না, আমার দেশীয় যারা আছেন তাদের পরামর্শ নিয়ে বাংলাদেশের সমস্যা সমাধানের চেষ্টা করব। আমি মনে করি এইটা একটা ভালো দিক। এই জায়গাটাকে সামনে নিয়ে আমাদের যে সংকটগুলো আছেন সেই সংকট সমাধানের বাকি কাজগুলো করবেন। এবারে সরাসরি চলে আসে আপা কয়েকটা জিনিস এখানে ওইটা যাওয়ার আগে একটু বলি যে আমাদের দেশীয় অর্থনীতিবিদদের কথাই যদি শুনবেন তাহলে ডক্টর ফরাসউদ্দিন যে কথাটা গত কয়েকদিন যাবৎ বলে যাচ্ছেন, কর খেলাপি, মানি লন্ডারার, এদের ক্ষেত্রে শক্ত অবস্থানের বিষয়টা সরকারের দিক থেকে দেখছি না কেন? এইটা মানে বাবু ভাই, আপনি তো, আমরা কিছু গণমাধ্যমে কথা বলি, ডিপ্লোমেসি যেমন স্যার বললেন যে কিছুটা যেটা সামনে হয় আমরা দেখি, এর পেছনে ডিপ্লোমেসির মূল কাজটা, অধিকাংশ কাজটা পেছনে হয়, সামনে অংশ বিশেষ দেখানো হয়। অর্থনৈতিক ব্যাপারটাও কিন্তু সংকটটা এত বড়, বাংলাদেশ না কেবল পৃথিবীব্যাপী কিন্তু অর্থনৈতিক সংকট চলছে। সেই জায়গায় পুরো সংকটের ব্যাপারটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয় না। আপনি আমি যতটুকু পেছনের খবর রাখি, যাদের নাম আমরা উচ্চারণ করি বা করতে চাই না, তাদেরকে কিন্তু নানানভাবে এক ধরনের নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়াটা শুরু হয়েছে। পুরোপুরি নিয়ন্ত্রণ রাতারাতি হবে না, কারণ তাতে ধসটা চরম হবার সম্ভাবনা আছে। সেই জায়গায় ওই যে পাহাড় ধসের মতো আপনি আস্তে আস্তে করে জনগণকে সরিয়ে আনতে হবে। হঠাৎ করে যদি আপনি কেটে ফেলেন, পুরো পাহাড় ধসে মানে প্রাণনাশের সংখ্যাটা বেশি হতে পারে। আমি খালি ছোট দুইটা বিষয় আপার কথাটা আপা বলেছেন যে আমরা সুশীল সমাজ কথা বলি না কেন, স্পষ্ট করে বলি না। বিষয়টা কিন্তু এইরকম, কখনো কখনো না না আপনি মিন করেছেন, ব্যবহার করেন নাই। আমার মনে হয় কখনো কখনো মনে হয় যে জনগণ মনে হয় এক ধরনের বিরক্ত হয়ে গেছে যে আমি তো বেটার কোনো বিকল্প, আমার কাছে চয়েস নাই, সো ওয়াই শুড আই বদার, সো বেটার মানে কনসেন্ট্রেট অন মাই পার্সোনাল লাইফ, আমার কাছে মনে হয়। না হলে দেখেন, আমরা আপনারা যেই সময়টা বেড়ে উঠেছি সামরিক শাসনের বিরুদ্ধে, এবং সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত সাংস্কৃতিক জোট, ছাত্র সংগ্রাম পরিষদ, কোথায় না প্রতিবাদ হয়েছে, কোথায় না সেরকম শক্তিশালী সামরিক শাসক যাদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কথা বলার সাহস পেত না, সংস্কৃতিজীবীরা, পেশাজীবীরা এগিয়ে এসছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শামসুল হক চৌধুরীর কথা আপনার মনে আছে, কি দোর্দণ্ড প্রতাপে তারা এগিয়ে এসেছিল, আজকে নেই কেন? আজকে কি তাদের উপরে কোনো নিষেধাজ্ঞা আছে? নিশ্চয়ই নাই। ব্যাপারটা যেটা হচ্ছে, সাধারণ মানুষ রাজনৈতিক অঙ্গনেও তারা করতে পারছেন, তাদের ব্যর্থতার দিকে আমি নাইবা গেলাম। সাধারণ মানুষ মনে করছে আমি তো এর চেয়ে বেটার কোনো যেই চয়েস, আমি লিডারশিপের বিকল্প তো দেখতে পাচ্ছি না। আমি আজকে শেখ হাসিনার বিকল্প কাকে মানে দাঁড় করাবো? সেখানে কি মানে সাইদির রাজনৈতিক উত্তরাধিকার একজন কাউকে, আর বাকি যাদের কথা বলছি তারা তো দেশেই নাই অথবা সুস্থও নাই। এইরকম একটা জায়গা হতে পারে। কিন্তু তার চেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমাদের সংস্কৃতি, এর মধ্যে আরেকটা দেখেন, পয়লা বৈশাখে, আমাদের ঈদে, আমাদের পূজা পার্বণে কি কোথাও মানুষের স্রোত কম দেখেন? কোথাও কি নিষেধাজ্ঞা দেখেন? সেখানে কিন্তু উৎসবগুলো পালন হচ্ছে। কিন্তু রাজনৈতিক প্রতিবাদী হয়ে যাওয়ার যে জায়গাটা, আমার ধারণা সেই জায়গায় রাজনীতিবিদদেরই ওই জায়গায় নির্ণয় করতে হবে, একটা পরিষ্কার বিকল্প দাঁড় করতে হবে। অনেকে বলে রাজনৈতিক প্রতিবাদী হতে হলে তো মানে ওই ধরনের বিকল্প দেখতে হবে, বরং এই সরকারি সব মানে যতটুকু আছে এর মধ্যেই আদায় করতে হবে। এই জন্য এই সরকারের কাছেই মানুষ চাচ্ছে, যেটা মিছিল মিটিং। এবং একটা দেখেন, আপনি ছাত্রলীগকে আমরা এত দোষারোপ করি, গাজায় যে নির্যাতন চলছে, ছাত্রলীগকেই তো আমরা রাস্তায় দেখলাম। বাম ছাত্ররা দলগুলি কোথায়? তারা পরে এলো, তারা কিন্তু এসছে, আসে নাই এমন না, তারা পরে এসছে ছোট করে, অথচ তাদেরই কিন্তু পপুলার জিনিসগুলোকে সামনে নিয়ে এগিয়ে যাবার কথা। আমাদের এখানে দেখেন, আমি একটা কথা বলি, আমাদের রাজনীতি কিন্তু, আমাদের দেশটা সংসদীয় গণতন্ত্রের রাজনীতি বিশ্বাস করে, কিন্তু আমরা দৃশ্যত দেখি এটা যেন রাষ্ট্রপতি শাসিত কার্য। না, আপনি বলেন বাম নাই, তাহলে ইসলামী রাজনৈতিক দলগুলি কোথায়? না, ইসলামী রাজনৈতিক দলগুলিও তো গাজায় সেভাবে আসছে না, সেটা হলো বড় প্রশ্ন। কে মানা করছে?
তার মানে ইউএসএ মানা করে দিছে, তার মানে আমাদেরকে আমাদের ইসলামী দলগুলি ইউএস এর কথাই চলে। চলবে না কেন? আচ্ছা ঠিক আছে, এটা আরেকটা বিতর্ক। শেষ করতে চাই। কার পক্ষে? তার মানে হচ্ছে আমাদের এখানে দেখেন রাজনৈতিক দৈন্যতা ওই জায়গায় জনগণের পপুলার ইস্যুগুলোকে কাজে লাগিয়েও সরকার বিরোধী যারা আছেন তারা সেটাকে কাজে লাগাতে পারছেন না, নেতৃত্ব দিতে পারছেন না। তারাও সরকারি রাজনৈতিক দল যেটা করছেন তার অনুসরণ করছেন। সে জায়গায় মানুষ মনে করে যে আমি কেন তাহলে বিকল্পটা নেব, আমার কাছে যেটা আছে সেটাই থাকুক, মানুষ সহজে চ্যালেঞ্জ নিতে চায় না। শেষ দুইটা বাক্য বলে শেষ করবো। আপনি আরেকটা জিনিস বলেছেন যে আমরা স্পেস পাচ্ছি না, কথা বলা হচ্ছে না। ভাই, যে পরিমাণ টেলিভিশন সংবাদ প্রতিযোগিতা বাদে দিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ ওপেন স্পেস, আপনার আমার থেকে শুরু করে এমনকি খুশি আপার থেকে শুরু করে আমাদের কেউ নাই তো সমালোচনার থেকে আমরা বাইরে থাকি। প্রত্যেক জায়গায় আমরা কোন শব্দটা ব্যবহার করি, কার পক্ষ নিচ্ছি, কার বিপক্ষে অবস্থান নিচ্ছি, প্রতিটা মানুষ কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে, সরকারের তো বটেই। সেই ক্ষেত্রে হ্যাঁ, দুইটা জায়গার ক্ষেত্রে সরকার খুব কঠিন অবস্থানে। একটা হচ্ছে আপনি যদি রাষ্ট্র বা মুক্তিযুদ্ধের ব্যাপারে কথা বলেন, আরেকটা হচ্ছে এটা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ধর্মীয় অনুভূতি নিয়ে, ধর্মীয় অনুভূতি, এই জায়গা ছাড়া কিন্তু ওপেন কথা হচ্ছে। সেই জায়গায় আপনি যদি কেউ না বলতে চায়, আমাদের পেশাজীবী সংস্কৃতিসেবীরা আত্মকেন্দ্রিক হয়ে গেছে, আমি নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, আদর্শ কোথায় না, সবকিছু অর্থনীতিতে এসে ঠেকছে। বাংলাদেশের একটা বড় মিডিয়া গ্রুপও শেষমেশ মালিকানা বিতর্কে জড়িয়ে চুপচাপ হয়ে গেলে এই দায় কি সরকারের? সেটাই। ফলে আমি শেষ খালি এটা বলবো, ভারতের কথা যেটা আপনি বললেন, এই জায়গায় আমার দুটা জিনিস মনে হয়। একটা হচ্ছে যে দেখেন, ভারতের মুভি, ভারতের সংস্কৃতি, ভারতের পর্যটন আমাদের 18 কোটি মানুষকে যেভাবে প্রভাবিত করে রেখেছে, আমার ধারণা আমাদের রাজনীতিবিদরা সেটা বোঝে। ফলে যে কোনো বাক্যে যদি ভারত একবার আসে, আমার ধারণা এটা পাল্টাটা বললেও তারা একটা পপুলারিটি পেতে পারে, এটা সহজ সমীকরণ। আর দ্বিতীয় বিকল্প একটা পেছনের কথা বলি, পর্দার পেছনে আমরা যারা ক্যামেরা বন্ধ করবো, না না ওপেনই বলতে পারি, পর্দার পেছনে যা ঘটে, আমাদের এখানে যারা বলছেন যে ভারত বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করে একটি সরকারকে ক্ষমতা রাখছে, আমি আপনাকে নিশ্চিত করে বলতে চাই তারাও নির্বাচনের আগে প্রতিযোগিতা করে ভারতের এখানকার দূতাবাস থেকে শুরু করে ভারত সরকারের সাথে যোগাযোগ রেখে প্রিয়ভাজন হবার সর্বোচ্চ চেষ্টা করেছেন। এইটা যেমন সত্য, আবার সরকারি দলে যারা আছেন তারাও যার যার ব্যক্তিগত অবস্থান তাদের কাছে প্রিয় করার জন্য ভারতকে বারবার নিয়ে আসে। ভারত হয়তো অতটা নিজের উদ্যোগে চান না যে আমরা শফিউল আলম প্রধান সম্পর্কে একসময় জানতাম যে ভারত বিরোধী বক্তৃতা দিয়ে সন্ধ্যার পরে ইন্ডিয়ান এমবাসি থেকে টাকা নিয়ে আসতো। টাকা আনে কিনা যায় না, তবে ডিনারের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট চান এটা অন্তত আমি নিশ্চিত করে বলতে পারি। খন্দকার, আপনার কাছে আসি যে এই সরকারের নির্বাচনের আগেও আপনার সাথে বহুবার কথা হয়েছে। আমরা আশা করেছিলাম এই সরকার নিরঙ্কুশ ম্যান্ডেটের পরে, এবং এই ধরনের কথা আপনাদের সরকারি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও ছিল, সুশাসনটাই মানুষ আসলে, আওয়ামী লীগের বিকল্প কিছু মানুষ দেখে না, শেখ হাসিনার বিকল্প আসলে নাই, কিন্তু সুশাসনের যে আকাঙ্ক্ষা সেই জায়গাটায় আমরা কি করছি? ধন্যবাদ। আসলে এটা বলার আগে নির্বাচনের আগের পরিস্থিতিটা একটু বিশ্লেষণ করা দরকার, যে সরকার কিভাবে ক্ষমতায় আসলো, নির্বাচিত হলো, এবং সেই পরিস্থিতি যদি আমরা আজকে দেখি, এবং সেই সময় যাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে ডোনাল্ড লু সাহেবকে নিয়ে, ওনার যে শারীরিক ভাষা ছিল সেই শারীরিক ভাষাটা আমরা কিন্তু দেখেছি, এবং পরবর্তী পর্যায়ে অতি সম্প্রতি ওনার সফরের সময় যে শারীরিক ভাষা প্রতিফলিত হলো, প্রতিবিম্বিত হলো, সেখানে আমরা যেটা দেখলাম সেটা সম্পূর্ণভাবে, আপনি 180 ডিগ্রি বলেছেন, আমি অতটুক নিরঙ্কুশভাবে না বললে 170 ডিগ্রি তো অবশ্যই হবে, যে এরকম একটা বিষয় আমরা দেখতে পেলাম। এবং পুরো জিনিসটা আপনারা যদি বিশ্লেষণ করেন, একটা ইতিবাচক ফলাফল কিন্তু এই সফরে আমরা দেখলাম। এই সফরকে নিয়ে খুব বেশি মানুষ কিন্তু সমালোচনা মুখর হয়নি, ভয় পায় নাই, কিংবা একটা ভীতি কাজ করে নেই। আবার বিরোধী দল বলেন যারা সরকারকে সমালোচনা করছেন, তারাও কিন্তু খুব একটা সোচ্চার হয়নি এই ফলাফলটা নিয়ে। তার মানে এই সফরের মাধ্যমে বিএনপি দুঃখ করে বলছে ডোনাল্ড সফরে আমাদের কিছুই আসে না। এক্স্যাক্টলি, একই কথা কিন্তু ঠিক অন্যভাবে বলা হয়েছিল নির্বাচনের আগে। সুতরাং একদম বিপরীত অবস্থান এটা নেওয়া হয়েছে। আমি এই জন্য বলছি যে নির্বাচন হওয়ার পরে যে অস্থির অবস্থা থেকে সুস্থির অবস্থা এখন আছে, সেই অবস্থায় কিন্তু ডোনাল্ড লু সাহেব এসছেন, এবং উনি যেসব কথা বলেছেন বিভিন্ন জায়গায় সবগুলো কিন্তু দেখেন সমালোচনা করে, কিন্তু উনি কিন্তু কোনো কথা বললেননি, উনি কোনো হুঙ্কারও দেননি,
উনি কোনো ঝুঁকির কথা বলেননি কিংবা সাংঘাতিকভাবে সমালোচনা মুখর হয়ে কথা বলেননি। এটা আমার কাছে মনে হয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই সফরে, কারণ যেভাবে আমরা এসেছি এবং সরকারের জন্য কিন্তু একটা বড় সুযোগ এটা। আমি মনে করি যে এরকম একটা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আমরা যতই সমালোচনা করি এটা অপরিহার্য একটা দেশ আমাদের জন্য, অন্যান্য বন্ধুপ্রতিম আরও দিয়ে একটা দেশের মতো, এবং এটাকে উপেক্ষা করার কোনো উপায় নেই গুরুত্বটা। এবং সেই নিরিখে আমরা যদি চিন্তা করি এই সফরের মাধ্যমে বর্তমান সরকার একটা সুযোগ পেল বোধহয় সামনের দিকে তাদেরকে চলার পথকে আরো একটু সুগম করার ব্যাপারে। এবং আপনি যেটা বলেছেন সুশাসন, অবশ্যই সুশাসনের ব্যাপারটা আওয়ামী লীগের ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল, ইশতেহারে ছিল সেখানে, এবং আমরা আশা করেছিলাম, এটা অবশ্যই নির্দ্বিধায় বলতে হয় যে ইলেকশনের পরে এখন পর্যন্ত প্রায় 4.5 মাস হয়েছে সরকার ক্ষমতায় আছে, আমরা যেভাবে আশা করেছিলাম ঠিক ওইভাবে আমরা দেখিনি। কিছু কিছু ক্ষেত্রে সুশাসনের ব্যাপারে কিংবা জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে, দায়বদ্ধতা নিশ্চিত করার ব্যাপারে সরকারের উদ্যোগ আছে, একেবারে নেই তা না, কিছু কিছু ক্ষেত্রে তারা নিয়েছেন। যেমন একদম স্পেসিফিক্যালি আমি যদি বলি, দুর্নীতির বিরুদ্ধে যে কর্মকাণ্ড, এটা আমরা মনে করেছিলাম আরো বেশি হবে। ঋণ খেলাপিদের বিরুদ্ধে আমরা মনে ছিলাম একটা আগ্রাসী ভূমিকা বোধহয় সরকার নেবেন, এবং এই পর্যন্ত যতটুকু নেওয়া হয়েছে আমার মনে হয় আরো বেশি করে নেওয়ার সুযোগ আছে। আমি এইটুকু বলে আরেকটা দিকে যাচ্ছি যে প্রশাসনের মধ্যে কিংবা সার্বিক রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কিংবা কার্যক্রমের মধ্যে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই সুশাসনটা কিভাবে হচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখা দরকার আছে। ডক্টর সাখাওয়াত যথার্থই বলেছেন, উনি বোধহয় কুকিচিন নিয়ে পরে বলবেন। আমি ওইটুক একটা ব্যাপারে এই ইনসিডেন্টটা যদি আমরা একটু পর্যালোচনা করি পার্বত্য চট্টগ্রামের, এটা কিন্তু আমার মনে হয় একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। অনেকে এখানে আলোচনায় কিংবা অন্যান্য আলোচনায় আমি দেখেছি যে এটা একটা পার্বত্য চট্টগ্রামের একটা বিচ্ছিন্ন ব্যাপার, সার্বিক জাতীয় রাজনীতিতে কিংবা জাতীয় নিরাপত্তার ব্যাপারে এটা তেমন করে প্রভাব বিস্তার করবে না। আমি মনে করি এইটাকে একটু বিশেষভাবে দেখতে হবে, কারণ হচ্ছে এটা একটা ছোট কেস আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, এটা কেস স্টাডি হিসাবে সরকার নিতে পারেন যে কুকিচিন কেন এই ব্যাপারটা করলো এবং কুকিচিন কতটুকু করতে পারলো। পরপর 2 দিন অবলীলাক্রমে তারা তাদের ধ্বংসযজ্ঞ চালিয়েছে আমি বলবো, এবং সেখানে অতিরিক্ত অন্যান্য জায়গার তুলনায় সমতল ভূমির চেয়ে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা কিন্তু সেখানে ছিল, থাকার কথা। সেই নিরাপত্তামূলক ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে কিন্তু ওই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করা হয়েছে যেটা সম্পূর্ণভাবে রাষ্ট্রবিরোধী। হ্যাঁ, এটা ঠিক যে পরবর্তী পর্যায়ে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কেন হলো এই প্রশ্নের জবাব কিন্তু কারা করলো এই প্রশ্নের জবাব আমাদের পেতে হবে। যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা মনে করব যে উপেক্ষা করলাম আমরা, কিন্তু এটা কিন্তু বিস্ফোরক হিসেবে থাকবে, বিষবৃক্ষ হিসেবে থাকবে। আমরা ওই দিনের আলোচনায় যা বুঝলাম যে সাখাওয়াত ভাই ওখানে ছিলেন, কুকিচিনরা এখানে সংখ্যায় কম হলেও কিংবা তার পেছনে ভারত এবং মিয়ানমারের তাদের বড় সমর্থন রয়েছে। আমি এইটাই বলতে চাচ্ছি যে এখানে ওই তাত্ত্বিক আলোচনাগুলো হয়েছে, ভারত থাকলো, তারপরে চীন প্রদেশের ব্যাপার থাকলো, তাদের সঙ্গে তাদের যোগাযোগ থাকলো, কিন্তু আমি কিন্তু আভ্যন্তরীণ নিরাপত্তার সক্ষমতা এবং প্রস্তুতি নিয়ে কথা আরো বেশি বলতে চাই। ওটা তো থাকবেই, ওটা থাকার জন্য আমি যদি বলি ভারত যদি এখানে সম্পৃক্ত হয় সেখানে আমাদের কূটনৈতিক তৎপরতা চালাতে হবে অবশ্যই। যদিও এখানে চীন সম্পৃক্ত না, আমি বলছি তাদের জনগোষ্ঠী রয়েছে মিয়ানমার কিংবা ভারতে, এবং এখানে যাতায়াতও আছে তো। এবং আরো আমি স্পেসিফিক্যালি একটা কথা বলি যে এই যে পোরাস বর্ডার একটা দীর্ঘ, আমি মনে করি অ্যারাউন্ড 17 কিলোমিটার অ্যালং দি বর্ডার, আমি মনে করি ওদিকে মিজোরাম এদিকে বাংলাদেশ, এই যে বড় একটা অবারিত দ্বার আছে, এটা কিন্তু আমরা কেউ লক্ষ্য করিনি যে এখান থেকে অনায়াসে যাতায়াত করা যায়, এবং অনায়াসে যাতায়াত করে কিন্তু ঘটানো যায়, অঘটনও ঘটানো যায়, এবং সেই সুযোগটা আছে। এখন যেমন একটা নিরাপত্তার প্রয়োজন হয়ে দেখা দিয়েছে যে ওখানে যদি আমরা বেষ্টনী দিয়ে আমরা কিছু করতে পারি, নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি, এই বিষয়গুলো দেখা দরকার। কুকিচিনের ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে, মামলা আমরা অনেকে পাত্তা দিই না, কিন্তু এই মামলাটা যেন যথাযথভাবে তদন্ত হয়, কিন্তু এই তদন্তের মাধ্যমে কিন্তু সত্য উদ্ঘাটিত হবে। কে করেছে, কারা করেছে, কখন করেছে, তাদের শনাক্ত করা, কেন করলো,
হ্যাঁ তাদের হতাশা হতে পারে কুকি চীনের, তার সেই জনগোষ্ঠীর মধ্যে হতাশা থাকতে পারে, কিংবা তাদের বৃহত্তর জনগোষ্ঠী যারা আছে তারা কি তাদেরকে সুযোগ করে দিচ্ছেন না, কিংবা তারা কি তাদেরকে বঞ্চিত মনে করছেন, এই বিষয়গুলো এই মামলার মধ্যে কিন্তু আসবে। যার ফলে আমি মামলা তদন্তটার উপর সবিশেষ গুরুত্ব আরোপ করব। আরেকটি ব্যাপার হচ্ছে নিরাপত্তার ব্যাপারে, যেখানে বারবার বলা হচ্ছে জানার এখানে বিশ্লেষক অনেকে বিশ্লেষণ করে গেছেন, আপনার এই টেবিলেও করেছেন, অন্যান্য জায়গায়ও দেখলাম যে তারা বলতে যাচ্ছেন যে সেখানে একটা গোয়েন্দা তৎপরতার ঘাটতি দেখা গেছে, অনেকে ব্যর্থতাও বলেছেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখা দরকার আছে কিছু, কিন্তু কতটুকু আমরা করতে পারি। এই প্রসঙ্গে ডক্টর শওকত, আপনার বিশেষণ দিন দিন লম্বা হচ্ছে। শুরু হয়েছিল নিরাপত্তা বিশেষজ্ঞ দিয়ে, এরপরে নির্বাচন, এই করতে করতে আমি শুধু নাম বলবো আপনার, শুধু নাম, কিছু বলার দরকার নাই, শুধু নাম আমার যথেষ্ট। আমি হাসান মাহমুদ সাহেবের বক্তব্য থেকে তো বলতে যাচ্ছি, ওকে তো বলেই দিলাম যেটা রাজনীতির ব্যাপারে। এটা প্রথমত হচ্ছে যারা এখানেও বসে অনেকে বলেছেন এটা সামান্য ব্যাপার, টোটালি ডিসএগ্রি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ছিলেন, যদিও সেটা অনেক বছর আগের কথা, কিন্তু এখনো ওখানকার লোকজনের সাথে আমার মাঝে মধ্যে লিঙ্ক হয়। এখানে যারা আসছিলেন ওই এলাকা থেকে গতদিন অনেকেই আপনার মোস্ট অফ দেম। তো আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথম হচ্ছে যে ফার্স্ট মিস্টেক আমরা করলাম, কুকি চীন ইজ নট এ স্মল ট্রাইব। ইতিহাসটা পড়লে যদি আপনি দেখেন এই অঞ্চলে কুকি চীনরাই ছিল মেজরিটি, কিন্তু এখন নাকি তারা, আমি কথা বলছি, কথাটা বলছি 1882 সালে বা তারও আগে এখানে মিশনারি আসছিল, এই কুকি চীনদের কনভার্ট করলো কিন্তু মিশনারিরা, এবং কুকি চীনের মধ্যে আরো শাখা পোশাখা বেরোলো, মুরং, হাজং, অনেকগুলো, টোটাল বলতে গেলে অনেক সময় লাগবে। নর্থ টু সাউথ এরা ছিল, এবং দেওয়ার বোথ সাইড, এই সাইড ওই সাইড। সো কুকি চীন বলতে যে কালকে তো পয়দা হচ্ছে তেমন না, দে হ্যাভ ওল্ড রুট। বলতে গেলে চিটাগং হিল ট্র্যাক্টের দি মোস্ট আদিবাসী যদি কাউকে বলা হয় বা নৃগোষ্ঠী যদি বলেন, দিস ইজ ওয়ান। ডিভিশনে আমাদের এখানে হয়তো কম পড়েছে। এদের ভিতরে বেশিরভাগই কনভার্ট হয়েছে বম বলে আমরা যাদেরকে এখন জানি, বেশিরভাগ কনভার্ট হয়। এটা 1800 সালের সময় থেকে। কাজে এই কুকি চীন 4-5 এটাকে দেখার মতো কিছু নাই, এটা অত ঠিক না। দে আর ডিভাইডেড। এখন আপনি দেখেন মণিপুরে যে ঘটনাটা ঘটছে, এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট সামাল দিতে পারছে না, এবং ব্লেম করা হচ্ছে বর্তমান সরকারকে যে যখন এটা শুরু হয়েছিল তখন তুমি এটা নজর দাও নাই। তো এখানে আমি বলবো যে পাংখোয়া, লুসা এরা কিন্তু ওই সেম ওই প্রোটোমিজো গ্রুপেরই একটা অংশ, যেটা বমরাও আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটাই বলছি, সংক্ষেপে বলছি, কারণ এখানে তো লম্বা ইতিহাস বলতে গেলে 6টা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন ওয়াই দে আর ইউজিং কুকি চীন ইজ এ বম, তার কারণ হচ্ছে হি ওয়ান্টস টু অ্যাট্রাক্ট আদার্স, যারা ছোট 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 উপজাতি আছে। দেখো এখানে হিল ট্র্যাক্টে যাই সরকার করতেছে, আমাদের জন্য কিছুই করতেছে না। ইজ অল ডান অ্যান্ড ডাস্টেড ফর দি বিগার ট্রাইব। আপনি আমাকে একটা কথা উত্তর দেন, চিটাগং হিল ট্র্যাক্টের 3টা ডিস্ট্রিক্টে জেলা পরিষদ আছে, এবং জেলা পরিষদে সকলের রিপ্রেজেন্টেশন নিয়ে করা হয়েছিল। ওটা কিন্তু ডিফাঙ্ক করা হয়নি। আজকে 30 বছর কোনো ইলেকশন নাই, একটাই ইলেকশন হচ্ছিল, ওই সময় আমি এখানে ছিলাম। ওইগুলো কেন ইলেকশন হচ্ছে না? বিকজ সন্তুল আপনার কাছে সময় পেলে আবার অন্য বিষয়। আমি এখানে লাস্ট কথা বলি, এটা ছোট বিষয় নয়। আপনাকে এটা একটা আমি ম্যাপ গতবার বলছিলাম যে প্লিজ লুক অ্যাট দ্য ম্যাপ। মিজোরাম সাউথ, নর্থ চীন, তারপর হচ্ছে মণিপুর। মণিপুরের বর্ডারটা কার সাথে? উইথ চায়না। আমি কোনো ইঙ্গিত দিচ্ছি না, এই জায়গাটাতে একটা সম রিলিজিয়ানের ব্যাপারটা আছে, খ্রিস্টান। তো এই এলাকাটাতে কিন্তু একটা বহুদিন থেকে চিন্তা ভাবনা হচ্ছে খ্রিস্টান স্টেট তৈরি, যেটা কুকি চীন দাবি করতেছে যে আমাদের একটা ইহুদিদের একটা মিসিং ট্রাইব এসে জমা হচ্ছে, সেটা কিন্তু মিজোরামে। ওকে, আমি এখন নিজে একটা, আমার তো প্রশ্নই করার সুযোগ, সরি, এটা আমি বলে ফেললাম সংক্ষেপে। গতবার আমি অনেক কিছু বলছি, এটা বলা হয় আমাকে কুকিরা বোধ হয় গালাগালি করছে। না না, আপনি করেনি, আপনি ভালো না। একটা প্রশ্ন, মানে আমরা তো অনেকভাবেই কথা বললাম, কিন্তু বাংলাদেশ যে নিজস্ব একটা কূটনীতি চর্চা করে, মানে কারোর সাথে বৈরিতা নয়,
এই মানে অন্য যেভাবেই দেখি কার জয় হয়েছে পরাজয় হয়েছে, গরম লু ঠান্ডা লু যাই বলি, বাংলাদেশের অবিচল কূটনীতি, সকলের সাথে বন্ধুত্ব, অবিচল কূটনীতির একটা বিজয় কি এর মধ্যে হয়েছে বলে আমি যদি ডক্টর দেলোয়ার আপনি দিয়ে শুরু করি, যে তারা বাংলাদেশ চায়নাও দিকেও যায়নি, ভারতের দিকেও যায়নি, তার অবস্থানে ছিল। মার্কিনীরা একটু হোস্টাইল ডিপ্লোমেসি করেছে, তারা বরং তারা উপলব্ধির মাধ্যমে বাংলাদেশের সাথে এখন এঙ্গেজমেন্টের কূটনীতিতে আসছে। এটা কি আমাদের শেখ হাসিনা ব্র্যান্ডের ব্যাপক একটা মানে সুফল কি হিসেবে কি দেখা যায়? আমি তাই মনে করি, কারণ আপনি ভিয়েতনামের কথা বলতে পারেন কিছুটা সফল, যে এই যে পোলারাইজেশনটাকে মোকাবেলা করে সবার সঙ্গে একটা সম্পর্ক রাখার ক্ষেত্রে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ যে পরিমাণ ভূ রাজনৈতিক যে প্রেশার এবং আমাদের প্রতিবেশী দেশগুলো সব মিলে, সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের এইটার একটা টেক্সট বুক কেস অফ মানে সাকসেস। কারণ এটা আপনি দেখেন যে চীনের সঙ্গে 2016 সালে যখন চীনের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করেন, তখন থেকে কিন্তু একটা বড় ধরনের মানে একেবারে একটা নিউ চ্যাপ্টার অফ ইকোনমিক এনগেজমেন্ট শুরু হলো 2016। তারপরে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো আগে থেকেই, মানে আগে থেকে বলতে আমি এই সরকারের কথা বলছি, 2009-10 থেকে আপনার ব্যাপকভাবে এক্সপান্ড করেছে। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তো আমরা টিকফা করলাম, আমরা সিকিউরিটি ডায়ালগের মধ্যে এখনো আছি, পার্টনারশিপ ডায়ালগের মধ্যে, তার মানে এটাও খুবই এনগেজ রিলেশনস। আর আমরা রূপপুরের মতো একটা বিশাল প্রজেক্ট করছি, এবং আবার বলা হচ্ছে সেকেন্ড রূপপুরের কথা চিন্তা করছি। আপনি জাপান মাতারবাড়িতে আপনি যেভাবে এনগেজড হয়েছে, তাহলে আপনি কিভাবে বলবেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে সাফল্যের মূল জায়গাটা কিন্তু এটা, যে আমরা মানে সবার সঙ্গে একটা খুবই প্রফেশনালি এবং অনেস্টলি একটা ওই যে শান্তিপূর্ণ সম্পর্ক রক্ষা করা, এবং এটার উপরে জোর দেয়। এবং বাংলাদেশ কোনো জিওপলিটিক্যাল অ্যাম্বিশনে যাওয়া, যে কোনো ধরনের হটকারিতার মধ্যে বাংলাদেশ যায়নি। যেটা আপনি দেখেন মালদ্বীপ যেভাবে প্রো চাইনিজ নিয়ে এখানে একটা সরকার এসছে, আবার দেখেন আবার এন্টি চাইনিজ বা প্রো ইন্ডিয়ান একটা অপোজিশন তৈরি হয়েছে, এটা খুবই বিপজ্জনক। কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা হয়নি। এখন এটা এই নির্বাচনী কেন্দ্র করে হয়তো এটা ইম্পোজ করা হচ্ছে, সেটা ভিন্ন জিনিস। আর আমাদের এখানে একটা অনেক আগে থেকে এই আলোচনাগুলো ছিল, আর আমাদের স্টেক হোল্ডার অনেক। তো কিন্তু আমি মনে করি যে আমরা একেবারে এটার জন্য খুব বড় বিশ্লেষণ করা দরকার নাই। আমরা যদি বর্তমান বিশ্ব বাস্তবতায় এই যে কোল্ড ওয়ারের মতো একটা এনভায়রনমেন্ট হয়েছে, সেখানে চীন এবং যুক্তরাষ্ট্র কিন্তু চীনকে এখন আর মানে প্রসপেক্টিভ পরাশক্তি বলার সুযোগ নেই। আমার দৃষ্টিতে চীন অলরেডি একটা পরাশক্তি, এবং সেভাবেই যুক্তরাষ্ট্র মনে করে। এবং সেখানে আমরা দেখেন মানে পুতিন ভিজিট করতে যাচ্ছে, এবং চীন রাশিয়ার রিলেশনস এবং ইরান সহ একটা কিন্তু পোলারাইজড একটা ওয়ার্ল্ড, যদিও একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের মধ্যে পোলারাইজড মানে বাইপোলার একটা ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটাতে বাংলাদেশ কিন্তু আপনার আমাদের যে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেশন, আমাদের ফরেন পলিসির, ইকোনমিক ডিপ্লোমেসির যে মানে আমাদের এমফাসিস, এগুলো কিন্তু আমরা খুব ক্লিয়ার করতে পেরেছি। আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এত সেই হোল্ডার বর্তমান বিশ্ব রাজনীতিতে এবং পোলারাইজেশনের একটা বড় পোল, তারাও কিন্তু বুঝতে পারছে যে না, বাংলাদেশের এই সরকারের সঙ্গে অন্য বিষয় নিয়ে তাদের মত পার্থক্য থাকতে পারে, সেটা অভ্যন্তরীণ রাজনীতি বা সোশ্যাল ইস্যু, সকলের সাথে বন্ধুত্বের পররাষ্ট্রনীতির জায়গাতে বাংলাদেশ রিয়েলি অনেস্ট। এবং সেখানে এখন পর্যন্ত আমরা ভারতের সঙ্গে কত বছর পরে আমরা একটা এমওইউ করেছি, ডিফেন্স কোঅপারেশন। উই ডোন্ট হ্যাভ এনি মানে কোনো ডিফেন্স কোনো ইয়ে নাই। এবং চীনের সঙ্গে আমাদের মূলত মানে ওয়েপন্স পারচেজ করার এক ধরনের একটা এগ্রিমেন্ট আছে, সেটা 2002 সালে বছরের একটা মৈত্রী চুক্তি ছিল। সেটা তো এক্সপায়ার করেছে, সেটা তো অন্য কনটেক্সটে হয়েছে। এবং আপনার যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু কোনো একটা যে ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের মানে আপনার শ্রীলঙ্কার সঙ্গে আছে, যে সামরিক ক্রয় করার জন্য একটা চুক্তির কথা যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে প্রেশার ক্রিয়েট করছে, হ্যাঁ রাইট, সেটাও কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেনি। কিন্তু খুবই এই যে রেসিস্ট করা, আপনার যে একটা মিলিটারি ডাইমেনশনে নিয়ে যাওয়া, সেটা কিন্তু বাংলাদেশ রেসিস্ট করতে পেরেছে। ফলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এই ক্রেডিটটা পেতে বাংলাদেশ আরেকটু যদি ধরেন জয়শঙ্কর যে সুবিধাটা নিল, যে তাদের মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে যে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে কিংবা ইরানের কাছ থেকে জ্বালানি কিনে, যেখানে বাংলাদেশ $12 বিলিয়ন ব্লিড করেছে গত 2-3 বছরে, এই শুধু নিষেধাজ্ঞা মানতে যে।
কিন্তু বাংলাদেশ কি মানে এইরকম একটু অবস্থানে কবে যাব আমরা? কবে আমরা জয়শঙ্করের মতো বলতে পারবো যে আমি যেখানে কম দাম পাবো তেল কিনবো, গ্যাস কিনবো? বাংলাদেশ ওইখানে যেতে পারে নাই। আমি মনে করি যে আমি যখনই যে একটু আগে যখন বলছিলাম বড় হতে হবে, আমি যখন একটু আগে না অথবা একটা অ্যালাই, আমি একটু আগে যে বলছিলাম যে আমাদের অল্টারনেটিভ যে সুযোগগুলো আসতেছে সেগুলো ধরা, তো তার মধ্যে এইটা একটা। আর যে আমি ডি-ডলারাইজেশনের কথা বলছি, AIIBর কথা বলছি, NDBর কথা বলছি, তাদের সাথে আমাদের যদি আদান প্রদান বেশি হয় তাহলে আমাদের ডলারের উপরে চাপটা কমবে। আর এখানেও তো এই ডলারের বিরুদ্ধে যেই তো এই কাজটি করছে না যদি নিষেধাজ্ঞাটা না মানতে পারতাম তাহলে কিন্তু আজ আমার $12 বিলিয়ন থাকে। নিষেধাজ্ঞা যে আমরা পুরোপুরি মেনেছি তা কিন্তু নয়, কিন্তু আমরা তেল গ্যাসে সম্পূর্ণ মানতে হয়েছে, আরো বেশি সাহস দেখাতে পারি হয়তো আমরা। কিন্তু তার চেয়ে আমি যেটা বলতে চাই যে আপনি যে কথাটি শুরু করেছেন, এখানে আমি মূলত বলতে চাইলাম যে আমাদের ডলারের ডিপ্লিশনের চোর ডাকাত যাই থাকুক, জ্বালানি কিন্তু $12 বিলিয়ন নিয়ে গেছে। এটা একটু এটা খুবই দুঃখজনক। এটা আমি আপনার সাথে একমত, এবং এটা বলতে চাই যে তা সত্ত্বেও বলতে হবে যে কথাটি এখন প্রফেসর সাহেব বললেন, আপনিও বললেন যে আমাদের সাফল্য আছে। আমরা এই যে পরিমাণ চাপ আছে সেই তুলনায় আমরা কিন্তু সেটাকে রেসিস্ট মানে আমরা যে মডেলটা প্রমোট করি, একটা এক্সাম্পল দেই যে আমরা কিভাবে কখনো কখনো বেশ দেখাতে সক্ষম হয়েছি, প্রত্যুৎপন্নতা বা যেগুলি আর কি। যেমন মাননীয় প্রধানমন্ত্রী জাপানে যাওয়ার ঠিক আগের দিনে আমাদের বাংলাদেশে একদম যে ইন্দো প্যাসিফিক আউটলুক বাংলাদেশ কিভাবে দেখে এটাকে, সেই জিনিসটা যে কেন আমরা জাপানে ছিলাম এটা অত্যন্ত প্রশংসিত হয়েছে, এবং জাপানিরা ওই বেল্টে এটা কি হলো যে হ্যাঁ তোমাদের সাথে আমরা আছি কিন্তু আমাদের এই শর্ত আছে, এই যে কথাটা বলতে পারে যে আমরা কাউকে এক্সক্লুড করতে চাই না, সবার যাতে এর থেকে লাভ হয় সেইভাবে করতে হবে, কাউকে বাদ দিয়ে নয়। এই জিনিসগুলো তো আমরা সামনে তুলে নিয়ে আসছি, এটা তো একটা এক ধরনের সাকসেস, এবং এর ফলে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সরকার রেসপেক্ট পাচ্ছে। তারপর মাননীয় প্রধানমন্ত্রীকে G20-তে কেন ডাকে, কেন তাকে মনে করা হয় যে গ্লোবাল সাউথের ভয়েস হিসেবে মনে করা হয়, আর G20-তে মোদি সাহেব কি তাকে খালি গ্লোবাল সাউথের হিসেবে ডেকে চেয়েছেন? তা নয়, তার নিজের হাত শক্ত করার জন্য তিনি ওনাকে ডেকে নিয়ে গেছেন, যাতে তিনি যা কথা বলবেন সে একটি কথা একটু বলতে চাই এখানে, যে সেটা হলো যে এই যে আমাদের মানবাধিকারের প্রশ্নটা যেটা আসছে, খুশি আপা যেগুলো বলছিলেন, যে সেখানে একটা বড় ইয়েটা হচ্ছে যে অল্টারনেটিভস তৈরি হয় না, মানে যাদেরকে নিয়ে জনগণ সোচ্চার হবে, যে সংগঠন সেই সংগঠনগুলো তো নাই, সেই জন্য তারা সোচ্চার হয় না। আরেকটি হলো যেটা বলা হচ্ছিল যে তারা এক ধরনের ইয়েতে আছে যে তাদের অর্থনৈতিক অন্যান্য বিষয় নিয়ে তারা ব্যক্তিগত সাফল্যের চিন্তা বেশি করছে, সেগুলো নিয়ে ব্যস্ত, সুতরাং এগুলো যাচ্ছে না। আরেকটি কথা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চাচ্ছেন যে এইসব যেসব দুর্নীতি হচ্ছে এগুলোর বিরুদ্ধে কথা উঠুক, না হলে ব্যারিস্টার সুমন এইভাবে বলতে পারতেন না। আমি মনে হয় যে সেখানে তার হয়তো একটা কিছু হাত আছে। আসেন মনসুর, আপনার কাছে আসি, যে দুঃখের কথাটা বললাম, এই তেল জ্বালানি আমাদের $12 বিলিয়ন নিয়ে গেল চোর ডাকাতটা ছাড়াও, এর অভিজ্ঞতার মধ্যেও তো আছি। এই অবস্থায় বাংলাদেশের জন্য একটা প্রেসক্রিপশন দিতে পারেন এরকম সকলের সাথে বন্ধুত্ব, সকলের হেল্প নিয়ে চলা ছাড়াও স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী, কেননা বাংলাদেশ $7 বিলিয়ন ইম্পোর্টের দেশ থেকে অলরেডি $5 বিলিয়ন ইম্পোর্টের দেশে পরিণত হয়েছে। IMF আমাদেরকে আরো নিচে দেখতে চায়, প্রায় 4-এ নামিয়ে ফেলতে চায়। তাহলে তো বাংলাদেশের সামগ্রিক গ্রোথ, মধ্যমায় দেশ, উন্নয়নশীল দেশ, এই স্বপ্নগুলি সব ব্যাঘাত ঘটবে। এই লোন নিয়ে আমরা এই সংকটটা কি কাটিয়ে উঠবো, নাকি স্লোলি রিবিল্ড করব? মানে সাপ লুডুতে যখন নেমেই গেছি কিছু নিচে, স্লোলি রিবিল্ড করা ছাড়া কুইকার কোনো পদ্ধতি আছে? না, এখানে কুইক টার্ন অ্যারাউন্ড বলে কিছু নাই, করলে পরে আরো গর্ত পড়ে যেতে পারি আমরা, এটা সতর্ক হতে হবে আমাদেরকে। সবসময় পড়ার সময় ধস নামে, ওঠার সময় আস্তে আস্তে উঠতে হয়, শ্বাস নিয়ে, যাতে আমি দমটা শেষ না হয়ে যায়, আমি যেন মরে না যাই উঠতে চাই। কাজে আমাকে স্টেডি, স্লো বাট স্টেডি প্রোগ্রেস আবার উপরের দিকে যেতে হবে। আগে এখন ফাউন্ডেশনটাকে ঠিক করে নিতে হবে। ফাউন্ডেশনটাকে ঠিক করার মানে কি, অর্থাৎ আপনি যেটা বললেন যে 5-এর থেকে যেন আমি 4.5-এর নামে না যাই, সেটাকে আগে ঠেকাতে হবে। ইটস নট IMF ইস্যু, এটা আমাদের ইস্যু। IMF শুধু অনলি ফোরকাস্ট করবে যে আমরা যেদিকে আমরা যাচ্ছি তা থেকে 4.5 যাবে,
নাকি এটা 5.5-এ যাবে, 6-এ যাবে? আমরা তো যাই 5-এ 6-এ যায়, 7-এ আবার চলে যায়, তাই তো? তো এখন এই জায়গাটায় আমাকেই কাজ করতে হবে, বাংলাদেশকে কাজ করতে হবে। আর ফরেন পলিসি নিয়ে যে কথাগুলো হলো, দিস আর অ্যাবসলিউটলি কারেক্ট, যে আমাদের পলিসি ইজ পেইং অফ, এবং এটাই রাইট পলিসি। এটাই right policy। এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। আমি মনে করি যে শুধু মিয়ানমার ইস্যুতে আমাদের এখনো পলিসিটা ক্রিস্টালাইজড হয় নাই। আমরা যে আসলে কি চাই কি চাই না আমরা এখন ওইখানে আমাদের মনে হয় কি আমরা কি আমাদের কিছু চাওয়ার আগে পরাশক্তি ভাইরা মানে বড় বেঈমান, তাদেরটা বোঝাও আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা আমাদের জন্য একটু কনফিউজিং। বাট আদারওয়াইজ আমাদের এটা আমি মনে করি যে বেশ আমি বলবো স্বচ্ছ, ট্রান্সপারেন্সি আছে আমাদের এই প্রসেসটার মধ্যে। এখন অর্থনীতির যে দিকটা, এখানে আমাদের সাময়িকভাবে বিদেশিদের অর্থ লাগবে, সেটার জন্য সরকার চেষ্টা করছে। সৌদি আরবের থেকে হোক, ইউএই থেকে হোক, চায়না থেকে হোক, ইন্ডিয়া যদি দিতে পারে ইন্ডিয়া থেকে হোক, কারো কিন্তু আমরা না করছি না। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চাইলে বলবে তুমি ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর কাছে যাও, এডিবির কাছে যাও, আমরা দিয়ে দিব, অথবা আমাদেরকে ব্লকগুলি বেচে দাও। ব্লকটা তো ওটা তো একটা ওইটা তো আলাদা ব্যবসা, ওটা আলাদা ব্যাপার। ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেন্ডার হচ্ছে, টেন্ডারের থ্রুতে যারা আসবে, যারা নেবে তারাই পাবে। সেখানে তো দ্যাট শুড বি দ্য রাইট ওয়ে। এবং এক্ষেত্রে কেউ চ্যালেঞ্জ করছে না, যে কেউ বলছে না যে আমি টেন্ডার ছাড়া দাও আমাকে, তা তো বলছে না। তো আমি মনে করি যে বাংলাদেশকে একটু সংযত হতে হবে। ফান্ডামেন্টাল কিছু রিফর্ম আমাদের করতেই হবে। সেটা কোথায়? সেটা আমাদের ব্যাংকিং খাতে যে দুরবস্থা, এটার জন্য কি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করবো না চায়নাকে দায়ী করবো? আমাদেরকে দায়ী করতে হবে। আমরাই তো এই অবস্থায় নিয়ে এসেছি। ইসলামী ব্যাংকগুলোর যে এই অবস্থা হলো, এর জন্য কে দায়ী, কারা দায়ী এবং কেন দায়ী? কেন এটা হলো? কেন আস্থা ফিরে যাচ্ছে? কেন 8,000 কোটি টাকা করে প্রতি মাসে তারা হারাচ্ছে? কেন ইসলামী ব্যাংকের প্রফিট এখন 60 কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের প্রফিট এখন 350 কোটি টাকা? কেন? এক কোয়ার্টারে এটা তো হওয়ার কথা না। এইখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বহু আগে, আচ্ছা বলেন না, আমি যেটা এক্সাম্পল দিলাম, বাট এটা তো অন্যান্য অনেক ব্যাংকের মধ্যে আছে। জিনিসগুলোকে আমাকে গভর্নেন্সটাকে এস্টাবলিশ করতে হবে। আমাকে রেস্টোর না করতে পারলে, এই অর্থনীতিকে আমি যদি ফাইন্যান্সিয়াল সেক্টর দিয়ে সাপোর্ট না দিতে পারি, এই অর্থনীতি কিন্তু যেতে পারবে না। রিয়েল ইকোনমি আমি চাইলেই কিন্তু ইট বালু সরকি কিনতে পারবো না। আমার একটা ব্যাংকের থেকে একটা লোন নিতে হবে। সেই ব্যাংকে যদি লোন নেওয়ার সক্ষমতা না থাকে দেওয়ার, তাহলে কিভাবে দেশ আগাবে? কাজে আমাকে ফাইন্যান্সিয়াল সেক্টরকে একটা ফাউন্ডেশনে আনতে হবে, সেটা নাই এখন। এটা বড় একটা জিনিস। গভর্নমেন্ট ফাইন্যান্সের কথাই বলি। গভর্নমেন্ট ফাইন্যান্সে 17% পিকে গিয়েছিল সরকারের সাইজটা, 17%। মুহিত সাহেবের ইচ্ছা ছিল এটাকে 20% নেওয়া, পারেন নাই। এখন এটা কমে 13.5% এসছে। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা কি বড় দিকে যাচ্ছি না ছোটোর দিকে যাচ্ছি? এটা নিয়ে ভাবতে হবে। সরকারের রাজস্ব আদায়ের ব্যর্থতার কারণেই আজকে আমরা এই অবস্থায় এসে দাঁড়াচ্ছি। কোন রকমের রিফর্ম আমরা ট্যাক্স পলিসিতে করি নাই। আমরা ধনীদেরকে ট্যাক্স করি। আমরা এখন এবার 25 থেকে 30 নানা কিছু করা হচ্ছে, সেগুলি আপনি সমর্থন করেন? কোনটা? ব্যক্তি করের সর্বোচ্চ সীমা 25 থেকে 30। আমি মনে করি যে আমি মনে করি যে কর হারে এখন বাড়ানোটা ইস্যু নয়, কালেকশনটা হচ্ছে ইস্যু। আমাকে করের মানে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের যে করাপশন, যে ধরনের ডিগ্রেডেশন হয়েছে, যে ধরনের আর্বিট্রারিনেস আছে, ক্ষমতায়ন যেভাবে করা হয়েছে অফিসারদেরকে, মানে অনেকে তো মনে করে সঠিক ট্যাক্স দিয়েও তো রেহাই নাই। আপনি দেখেন যে এখানে গুলশান এরিয়াতে বাড়িগুলো কিনছে কারা? তারা বেশিরভাগই সরকারি কর্মকর্তা, এবং 2-3টা ডিপার্টমেন্টে, পুলিশে নয় কর বিভাগের সাথে। এগুলো তো দেখতে হয় না, ক্রিস্টাল বল লাগে না, ইউ অল নো ইট, কিন্তু আমরা কিছু করছি না। তাহলে কি করব আমরা? এই প্রশাসন, এই সুশাসন ব্যবস্থা নিয়ে আমি কিন্তু বেশি দূর যেতে পারবো না। একটা আমার নিজের ব্যক্তিগত উৎসুক আছে, গ্রস রিজার্ভ আমরা বাড়াবো কেমন করে? স্পেসিফিক কি অবস্থা? কোনটা? গ্রস রিজার্ভ আমরা বাড়াবো কেমন করে? যেমন মনে করেন এখন আমাকে আস্তে আস্তে আমার রপ্তানি বাড়াতে হবে। আমি রপ্তানি কোথায় আছি? আমি বলি আমরা 50 বিলিয়ন গার্মেন্ট এক্সপোর্ট এখন পৌঁছতে পারি না। না, একটা ওই সেক্টরেও কিন্তু আমি 50 পৌঁছতে পারি না। ভিয়েতনাম $250 বিলিয়ন এক্সপোর্ট করে। 1990-তে আমরাও 1 বিলিয়ন এক্সপোর্ট করতাম, ভিয়েতনামে 1 বিলিয়ন এক্সপোর্ট করতো। 1 থেকে 250, আমরা 1 থেকে। আরেকটা কথা ফাঁকে বলতে ভুলে গেছি, ব্র্যাক ব্যাংকের সাফল্যের মূলে আপনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এটা বলা হয়নি। না, আমি ছিলাম, সেটা আমি এখন নাই। কিন্তু কথা হলো, আমি যেটা বললাম যে একটা সুশাসনের একটা আবহাওয়া তৈরি করতে হবে। জি, আমরা একটু শেষ মুহূর্তে আছি, আপনি মানে একটু র্যাপ আপ মুহূর্তে আপনি পরিবেশটাও একটু যোগ করে নিয়েন। আমাদের যে পরিবেশের যে অভিজ্ঞতা সামনে আসছে, তার প্রস্তুতিও তো যদি আমরা এখন না নেই, তাহলে এই টেম্পারেচারে তো দেশটা অপারেট করবে না, এবং অন্যান্য যেসব হ্যাজার্ড সামনে আছে।
আমার 3টা পয়েন্ট আছে এখানে। একটা হলো সাখাওয়াত ভাই যেটা বলছেন কুকি চীন ব্যাপারে, আপনি যেটা বলেছেন ওইখানে সমালোচনা করি আমরা অনেক, কিন্তু প্রশংসা করারও কিছু আছে জিনিস, সেটা প্রশংসা করতে হয়। সেটা হলো যে আমি একবার এখানে আলোচনা করেছিলাম যখন প্রথম আলোচনা তো একটাই জায়গা, সমস্যা এটা তো প্রথম আলো বলতে পারবেন না। সেটা বলেছিলাম। এরপরে আমি মানবাধিকার কমিশনারকে একটা চিঠি লিখেছিলাম। চিঠির ভিত্তিতে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা নোটিশ দিয়েছেন এবং জবাব দিতে বলেছেন। এটা একটা উদাহরণ। আমি যে ওখানে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এটা অন্তত একটা কমিশন যে এরকম একটা ব্যবস্থা নিয়েছে, এই জন্য আমার প্রশংসা তাদের জন্য, কমিশনের প্রতি। এবং সুশাসনের কথা যে বলছি, এই এক ধাপ করে সুশাসন এগোবে বলে আমার বিশ্বাস। আর একটা ব্যাপার আমার আপনার জন্য খারাপই লাগে, ডোনাল্ড গতবার যখন স্যাংশন দিল, তৃতীয় মাত্রায় কিন্তু আপনাকে অতিথি করছিল, এইবার করলো না। জি, আমি শেষ করি। আমার দ্বিতীয় পয়েন্ট হলো যে আমেরিকাকে মানবাধিকারের ফেরিওয়ালা বলার কোনো কারণ নেই, এটা একদমই কারণ নেই। এবং আফটার গাজা পার্টিকুলার, হ্যাঁ, গাজার ব্যাপারে পরে ফেরিওয়ালা তো তারা ঠিকই, কিন্তু যোগ্যতা নেই, স্বীকৃতিও নেই এখন সেটা। আর একটা হচ্ছে যে ওই আমাদের সাথে ওদের সংকট যে শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। এখন ওরা বলছে আস্থা বাড়াতে হবে, এই করতে হবে, সেই করতে, অনেক কথা বলছে। যে কোনো মুহূর্তে বলতে পারবে আস্থা বাড়ানোর আর কোনো উপায় নেই। হ্যাঁ, কিন্তু এইবারের সফরটা একদমই রাজনৈতিক ছিল না ওইভাবে। এই কারণে যে কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলেনি, কোনো রাজনৈতিক ওদের সাথে কথা বলে কি হবে সেটাও একটা কথা। সর্বশেষ কথা হচ্ছে পরিবেশের কথা যেটা বললেন। আমি মনে করি ডিজাস্টার রিস্ক রিডাকশন, দুর্যোগ মোকাবেলা এবং অন্যান্য ঘটনায় একটা ইকো ফ্রেন্ডলি নীতিমালা দরকার, এবং এটা মানুষের মধ্যে প্র্যাকটিসের দরকার। এটা খালি সরকারি করে দেবে তা হয় না, কিন্তু এটা একদম জনগণের সাথে। আমি যেটা বলবো, সবগুলো যে আলোচনাগুলো হচ্ছে সেটার সাথে আমি মনে করি সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে সুশাসন নিশ্চিত করা। আমি দেখছি যে এটা প্রশাসনে হোক, একদম মাঠ পর্যায়েও আমি কাজ করি, সেখানে কোনো ওই যে চেন অফ কমান্ড যেটা ছিল, একটা নিশ্চিত বিষয় ছিল যে একটা উপরের যারা আছে তাদের কথা শোনা, কিছু নীতিমালা শোনা, এটা আস্তে আস্তে ধসটা একদম প্রতি বছরে আমি এটা বাড়ছে দেখছি। এই জিনিসটা আমরা ঠিক না করতে পারলে হবে না। আমরা এটা রাজনৈতিকভাবেও দেখছি, যে রাজনৈতিক যেটা আমরা স্থানীয় সরকারের ব্যাপারে দেখেছি, যে রাজনৈতিক নেতৃত্ব যে বক্তব্য দিচ্ছে আর যে ধরনের এই বক্তব্যকে একটু উপেক্ষা করে তারপরেও তারা অংশগ্রহণ করছে, সেখানে বোঝা যাচ্ছে যে ওখানেও একটা ইসে নাই। আমার মনে হয় যে ইনভেস্টমেন্ট হোক বা যাই হোক, এটা সব কিছু নির্ভর করবে আমার এখানে সুশাসনটা আছে কিনা, আমি নিশ্চিত করতে পারছি কিনা যে এখানে যে ইনভেস্টমেন্ট করবে এটা দুর্নীতি বা অন্য জায়গায় এটা কয়েকজন 10 জন বা 15 জন বা 20 জন হোক, তাদের দ্বারা এটা বাইরে যেন না চলে যায়, এটা সঠিকভাবে। এইটা যদি আমরা এখানে নিশ্চিত করতে পারি যে এটা সঠিকভাবে এটা ইনভেস্ট হবে, এটা ব্যবহার হবে, তখন কিন্তু আরো ইনভেস্টমেন্ট আসবে, আর বাংলাদেশও কিন্তু এগিয়ে যাবে। আমি একটু শেষ করে নিই। এবং এটা কিন্তু পরিবেশের ব্যাপারেও আমি মনে করব যে এটা ঠিক যে পরিবেশের আমাদের নীতিমালা বা প্ল্যান বা যা আছে, এটা কোনোটাই মেনে চলা হচ্ছে না, মানছে না, বক্তব্য দিলেও শুনছে না। সম্পর্কে তো 100 দিনের যে ঘোষণা, সেটা মানা হয়নি। গাছ কাটা সবকিছু ধরে নিয়ে যেভাবে জলাশয়কে পরিবর্তন করা হচ্ছে, জমি, কৃষি জমিকে অকৃষি খাতে এটাকে আনপ্রোডাক্টিভ সেক্টরে নিয়ে যাওয়া হচ্ছে, সবকিছু আমি মনে করছি যে এগুলি এখন খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এটাই এগুলো খুবই দরকার। এই বিষয়টা আমার মনে হয় সবচেয়ে বেশি। পরিবেশের ব্যাপারে আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী যে ডেল্টা প্ল্যানটা করা, এটার মধ্যে আমি একটু আশাবাদী হতে চাই। সাবের হোসেন চৌধুরীকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরে তিনি বিষয়টা সম্পর্কে আন্তর্জাতিক প্রেক্ষিতে বাংলাদেশ কোথায় যেতে হবে এই ব্যাপারে আমি আশাবাদী। তবে ওনার সাথে একমত, সকলে মিলে করতে হবে, এটা কেবল সরকারের না। দ্বিতীয় একটা জিনিস, কুকি চিহ্নের বিষয়টা হচ্ছে একটা উপসর্গ। রোগটা চিহ্নিত না করতে পারলে আমাদের ভয়াবহ বিপদ। আমি বলতে চাই কয়েকটা একবার ছোট ছোট পয়েন্ট আমি শেষ করে ফেলি তারপরে
তৃতীয় হচ্ছে যে আমরা সকলেই কিন্তু এই সুশাসন বলি, এইটা ওইটা বলি, অর্থনীতির মূল কারণ হচ্ছে যেটা দিয়ে ইনস্ট্রুমেন্টটা করাপ্টেড হয়ে গেছে বলে মানুষ বিশ্বাস করে। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানগুলোকে, আমরা বাংলাদেশ ব্যাংকের উপর আস্থা নাই, অর্থ মন্ত্রণালয়ের উপর আস্থা নাই, দুদকের উপর আস্থা নাই, প্রতিষ্ঠানগুলোকে আমাদের ঠিক করলে পরে বাকি জিনিসটা হয়ে যাবে। আর পররাষ্ট্রনীতির ব্যাপারে একটা বলি, একটা প্রশ্ন বিনীতভাবে, আপনি একটা দেশের নাম বলেন পৃথিবীর 200 দেশের মধ্যে যারা বাংলাদেশের মতো, তাদের অন্তত 5টা শত্রু ভাবাপন্ন দেশ নাই। বাংলাদেশের যদি বলেন সেই ক্ষেত্রে মায়ানমার বলতে পারেন। মায়ানমারের সাথেও কিন্তু আমরা রপ্তানি আমদানি বাণিজ্য করছি। তার মানে কূটনীতির একটা অবিশ্বাস্য রকমের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এশিয়ার মধ্যে বাংলাদেশের চেয়ে ভালো সম্পর্ক, সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশের চেয়ে ভালো সম্পর্ক আছে এরকম দ্বিতীয় বিকল্প নাই। পরাশক্তিগুলোর কথা বললেন, আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, মধ্যপ্রাচ্য, প্রত্যেকের সাথে প্রত্যেকে আলাদা আলাদা জিজ্ঞেস করলে বলবে যে আমাদের সাথে ভালো সম্পর্ক, ইউরোপ তো বটে, কনসিস্টেন্সি আছে। ফলে এই জায়গায় আমি মনে করি এক অনন্য সাধারণ দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। আমি একেবারে ইউনিসেফ, ইউএন থেকে শুরু করে আইএফআরসি থেকে ওআইসি সর্বত্র বাংলাদেশ সক্রিয়। কিন্তু দুঃখজনক হচ্ছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে পৃথিবীর সব দেশগুলা পররাষ্ট্রনীতির ব্যাপারে অভ্যন্তরীণ সকল রাজনৈতিক মতগুলো ঐক্যবদ্ধ। আমরা একমাত্র ব্যতিক্রম, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা বিভক্ত। আর শেষ করবো এইটুকু বলে, আপনার যে শিরোনাম কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ, আপনি বলেছেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমি বলি 100-তে 100, রাজনীতিতে বর্তমান সরকার 100-তে 100, ভূ রাজনীতির ক্ষেত্রেও যদি 100-তে 100 বলেন, অর্থনীতির ক্ষেত্রে 100-তে 50। এই জায়গায় আমাদের 100-র দিকে এগুতে হবে, না হলে কিন্তু আমাদের এই সমস্ত যে অর্জন সেটার পরিমাপটা নিচের দিকে নামবে। জি, আচ্ছা, ওই আপার কথা রেশ ধরেই বলি যে অবশ্যই সুশাসনের ব্যাপারটা দেখতে হবে। আমরা কি ব্যুরোক্রেসিতে, কি রাজনীতিতে, ইভেন অবাধ্যতার কথা বলা হচ্ছে রাজনীতিতে, সেখানেও কিন্তু সুশাসনের ব্যাপার অবশ্যই আমরা দেখতে চাই। এবং এই সুশাসন হবে দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে এবং জবাবদিহিতা। এটা যদি আমরা কি আমলাতন্ত্রে, কি রাজনীতিতে এটা যদি নিশ্চিত করতে পারি, আমি মনে করি সামনের দিকে আরো ভালোভাবে আমরা এগিয়ে যেতে পারবো। মানবাধিকারের কথাটা এসেছে, হ্যাঁ অবশ্যই বিভিন্ন রকম, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা কিংবা এই ধরনের অ্যাকশন ওরিয়েন্টেড কাজ যারা করেন তাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আবার একইভাবে দ্যাট শুড নট বি ডান অ্যাট দি কস্ট অফ সিকিউরিটি আর রিস্ক অফ দি কান্ট্রি। এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। আর আরেকটি জিনিস হচ্ছে, আমরা যেটা আজকে খুব বেশি আলোচিত হলো না, যে দ্রব্যমূল্য স্ফীতি, এই বিষয়টা নিয়ে বোধহয় আমার মনে হয় বর্তমান সরকারকে আরো বেশি, যতটা বেশি করা যায় ততটা করা উচিত। জি, ফারুক ফয়সাল, আমি একটা সেন্টেন্স বলতে চাই। এটা হচ্ছে আমরা সবাই একমত যে সুশাসনের ঘাটতি এবং সুশাসন স্থাপন করতে এবং সেটা করবার জন্য কি প্রয়োজন। আমি মনে করি যে বর্তমান যে টিম আছে এই টিম দিয়ে হবে না, কারণ তারা তো সমস্ত দুঃশাসনের মধ্যে জড়িত। নতুন টিম দরকার। জি, ফারুক ফয়সাল, আপনার কাছে সব প্রশ্নেরই উত্তর পাই, আমরা একটু হাসি ঠাট্টাও করি, সেটা বড় ব্যাপার না। ফারুক ফয়সাল, আপনি যে নতুন দায়িত্বে আছেন আইন ও সালিশ কেন্দ্রের, সেইখানটায় আপনি কি দেখছেন? নারীর প্রতি সহিংসতা, ডিজিটাল যে মানে অপরাধ, এগুলির মাত্রা কোথায় আছে বাংলাদেশে? এই জিনিসটা জিজ্ঞেস করা। যথেষ্ট বেড়েছে এবং নানা গণমাধ্যম দেশি এবং বিদেশি তাদের সাথে কথা বলছে, তারা প্রশ্ন করে, এটা করে সেটা করে। এখন কথা হচ্ছে যে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তত ভালো নাই। এটা নারীদের প্রতি সহিংসতা পরিস্থিতি, ডিজিটাল ওয়ার্ল্ডটা পাওয়াতে একটা নতুন ফ্রন্ট খুলে ফেলে। হ্যাঁ, শিশুদের প্রতি সহিংসতা, যৌন নির্যাতন, এটাও বেড়েছে, সবকিছুই বেড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। এটা এই যে একটা অস্থিরতার জিনিসটা আমি টের পাই, সেটা আপনাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। সেটা আমাদেরকে মোটা দাগের বড় বড় জিনিসের মধ্যে এটা যাতে নজর না হারায়, সেটা আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা একটা এত ব্যাপক ভিত্তিক আলোচনা করি, আমাদেরকে নিয়ে যারা রিপোর্টিং করে তারা সামারাইজ করতেও রীতিমতো বিপদে পড়ে। কিন্তু এর মধ্যে একটা হ্যাঁ, আরো 5 মিনিট আছে আমাদের কাছে, তাহলে তা আপনি যা মনে হয় কুকিচিন শুধু কুকিচিন না, যেটা হচ্ছে সেটা এখন তো মূলত তারা যে যাদের উপর সবচেয়ে বেশি বমদের উপর আক্রমণ করছে, এটা আমাদের জন্য উদাহরণ। আমরা চাই না যে একটা ছোট মানে একটি এরিয়াতে আমরা একটা গাজা সৃষ্টি করি, এটা আমাদের জন্য মোটেও ভালো না। ওখানে অনেক ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এটা শুধু তারা যে সিকিউরিটির নামে মানবাধিকার লঙ্ঘন করলে এটা আরো ফার্দার সিকিউরিটি হাজার তৈরি করবে। সব ওখানকার আদিবাসীদের উপর যে ধরনের
তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, বম হলেই তারা ধরে নিয়ে যাচ্ছে। তারা মানে এইটা আপনার এই অভিযোগটা আপনি উত্তর দিতে, নিরাপত্তা বাহিনী কি একটু আলতো করে ধরতে পারে না? ধরাটাও কেমন? শোনেন একটা কথা হচ্ছে কি, আপনাকে একটা ডিপ স্টাডি করা দরকার। আপনি যেখানে যাদেরকে লাগিয়েছেন, সরি টু সে, দে হ্যাভ নো স্টাডি। কারণ আপনি একটা লোককে ধরার জন্য 20টা লোককে যখন ধরেন, দে ওয়ান্ট ওই লোকগুলো চাইলে আরো 20টা লোককে ধরো। হ্যাঁ, আর আমরাও ডাইলিউট না, আপনারাও টেলিভিশনে দেখান ওকে পিঠে ল্যাংড়া করে, সিম্প্যাথি, দ্যাট ক্রিয়েটস আ ফার্দার ডিএলিনেশন। এই জিনিসটা যদি না বোঝে, আপনি জাস্ট অপারেশনে পাঠিয়ে দিলেন, র্যাবকে পাঠালেন, আর্মিকে পাঠালেন, বা আর্মিকে পাঠান না এখনো, র্যাবকে পাঠালেন, পুলিশকে পাঠালেন, ইউ হ্যাভ টু গিভ দেম আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দে আর হ্যান্ডলিং। এইখানে কিন্তু আপনারও দায় আছে, এটা তো আপনাদের ট্রেনিং। আমি তো বললাম, আমি তো পুলিশকে ট্রেন করিনি। আমি যদি ওখানে পুলিশকে ট্রেন করতাম, র্যাবের সেনাবাহিনীর সদস্য আছে, আর্মিও তো গেছে, আর্মি অপারেশনে তো মারাও গেছে, অপারেশন পরে গেছে। এক মিনিট, বিতর্ক করতে চাচ্ছি না, আমি সবার কথা বলছি। দেয়ার হ্যাজ টু বি ওইটাই সেকেন্ড জিনিস যেটা আমি বলি। আপনি সুশাসনের কথা সবাই বলেছি, আমিও মনে করি কাকে দিয়ে সুশাসন করবেন? একটা পুলিশ যদি তার কর্তব্য করতে যায়, তাকে পিটিয়ে তার কাপড় চোপড় ছেড়ে ফেলা হয়, and rest of the police comes, he rescues the accused person. এইটা যদি হয়, এইটা কি এটা এক মিনিট আমি শেষ করতে চাই, তাহলে আমি কার কাছে যাব? ওই লোকটা খারাপ কাজও করে, ভালো কাজও করে। একটা ভালো কাজ করতে গেছিল, তাকে আপনি নিবৃত করলেন, সে জীবনে বুঝতে হবে যে কেন এই ক্ষোভ আর ইটা আছে। না, আমি সে ক্ষোভের কথা বলছি না, আমি বললাম সুশাসনের কথা বলছি। এটার উপরে কোনো অ্যাকশন কেউ নিয়েছে? নেয় না। আপনি সবই খালি সুমনকে বলতে হবে, সুমন ছাড়া আর কেউ বলতে পারবে না। সুমন একা বললে তো আর হবে না, সুমন বলতে গিয়ে বাড়াবাড়ি করে ফেললেও হবে না। আমরা তো এগুলো প্রশ্নগুলো তুলছি না, আমরা সুশাসন বলছি। আমরা একটা সংস্থাকে বললি করাপ্ট, এটাও আমরা আজকে যখন কোনো কাজ করতে যায় তখন আপনি তাকে। সাকত ভাই, আমার সেই পুরানো ডায়ালগ, সুশাসন নিয়ে আরেকটা পৃথক আলোচনা, ওয়ান টু ওয়ান না, এটা সামগ্রিক লাগবে। সুপ্রিয় দর্শক, আমরা অনেক বিষয় নিয়ে আলাপ করলাম। মূলত আমাদের আজকে মানে উদযাপন করার মতো ঘটনা হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মডেল কাজ করছে। শেখ হাসিনা মডেল অফ ডিপ্লোমেসি ইজ ওয়ার্কিং। মন থেকে সবার সাথে সম্পর্ক গড়ার যে সংকল্প নিয়ে তিনি 15 বছর আগে এ যাত্রায় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন, তার সুফল আমরা পেতে শুরু করেছি। ভারতের সাথে আমরা যা করছি, তাদের এখানে নিরাপত্তাটা নিশ্চিত করা হয়েছে। চীনের সাথে আমরা বাণিজ্য করছি, ইউরোপের সাথে এক ধরনের এক্সপোর্ট এন্ড আদার বাণিজ্য করছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের এঙ্গেজমেন্ট আছে। এবং রোনালদোর এবারের সফরে হাসি ঠাট্টা যাই করি, মূলত বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিজয় হয়েছে, সেইভাবেই আমি কনক্লুড করতে চাই। অর্থনীতি একটা বিশ্ব অর্থনীতির প্রভাব তো বটেই, নিজস্ব দুর্বলতার কারণে অর্থনীতিতে আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে স্লোলি রিবিল্ড করতে হবে এবং পিলফারেজের জায়গাগুলি বন্ধ না করলে, যাই আমরা এখানে ঢালি না কেন, তা থাকবে না। তবে এসব করতে যে গরিবের যে কষ্ট হচ্ছে, দ্রব্যমূল্যের আশু কোনো সমাধান কিংবা সাবসিডি কিংবা রেশনিং এগুলি আরো বৃদ্ধি না করলে সামগ্রিক অর্থনীতির উন্নয়নের জন্য তারা অপেক্ষা করলে টিকতে পারবে না। আর এসব করতে যে আমাদের দীর্ঘমেয়াদে মানব অধিকার প্রশ্নগুলি এবং সুশাসনের প্রশ্নগুলি যাতে কোনোভাবেই অবহেলিত না হয়। সকলকে ধন্যবাদ।